আমরা সবাই এক জায়গায় হয়েছি। আমাদের মাইন্ডটাকে এখন সেন্ট্রালাইজেশন করা দরকার। মনটা এদিক ওদিক চলে গেছিল, কিন্তু আবার আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা এটা সেন্ট্রালাইজ করব। আমার উপরে যেটুকু কথা সেটা হচ্ছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা প্রথম ভাষা হিসাবে আমাদের এখানে পাঠ্যক্রমে ধরা হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলাটাকে আমরা ধরি। বাংলা দেশে বাস করি, বাংলা ভাষাভাষী, আমাদের ভাষা মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষাটা সকলের কাছে উপস্থাপন করা খুব কঠিন ব্যাপার। ভাষা সেটাই যতক্ষণ সেটা শ্রোতা বুঝতে পারে। তাহলে ভাষাটাই হচ্ছে মানুষকে বোঝার একটা মাধ্যম, যার মাধ্যমে মানুষ বক্তার বক্তব্য বুঝতে পারে, সেটাই হচ্ছে ভাষা। আমি ইংরেজিতে বলি, যদি ইংরেজিতে বুঝতে পারে, ইংরেজি সেটা একটা ভাষা হলো। আরবিতে বলি, বুঝতে পারলো শ্রোতারা, ভাষা হলো। কিন্তু যদি বুঝতে না পারে, তাহলে আমি যতই চেষ্টা করি, যতই আমি ভালোভাবে বলি, সেটা কিন্তু আমার ভাষা হলো না। তাহলে প্রথম জিনিস যেটা হবে যে আমার যে পরিবেশে আমি আছি, সেই পরিবেশে আমাকে কিভাবে কথা বলতে হবে যে সেখানকার লোকজন আমার কথাটা বুঝতে পারে। আমরা বিদ্যে বোঝাই বাবু মশাই একটা কবিতা পড়েছিলাম। তাতে করে যে প্রশ্নগুলো সেখানে বাবু মশাই করলেন, সেইটা কিন্তু সেই পরিবেশ ছিল না। অর্থাৎ নৌকার পরিবেশে চন্দ্র সূর্য গ্রহ কেন লাগে এটা বলার দরকার ছিল না। তাহলে এখানে বক্তার বক্তব্য হওয়া উচিত ছিল যে এটা ভাই কোন নদী, এই সামনে যে বাঁকটা আছে এটা কোন বাঁক, পাশে কোন গ্রাম আছে, এরপরে এই গ্রামের পরে কোনো মাঠ টাট আছে কিনা, বা এই নদীতে কীরকম জেলেরা মাছ ধরে, কীভাবে কী হয়, ইত্যাদি ইত্যাদি যদি প্রশ্ন করা হতো, তাহলে আমার মনে হয় যে মাঝি সব কথাগুলি উত্তর দিতে পারত। কিন্তু মাঝিকে প্রশ্ন করা হলো, যে প্রশ্ন করা হলো সে প্রশ্নটাও বুঝতেই পারলো না। চন্দ্র সূর্য গ্রহণ আবার কী জিনিস, জোয়ার ভাটা কেন হয়। তাহলে এখানে আমার দেখতে হবে যে আমি যে পরিবেশে আমি কথাগুলো বলবো, সেই পরিবেশটা আমার কেমন, কীরকম ভাষাটা তারা গ্রহণ করতে পারে। ভাষার মূল কথাই হচ্ছে যে অপরকে বুঝিয়ে দেওয়া। এই বোঝানোটা যত সুন্দর হবে, শ্রোতারা যত সুন্দরভাবে বুঝে নিতে পারবে, বক্তব্য বিষয়টা যত সুন্দরভাবে তারা বুঝতে পারবে, সেই বিষয়টাই হবে সুন্দর, শিক্ষাটা হবে সুন্দর, পরিবেশটা হবে সুন্দর, জ্ঞানটা হবে সুন্দর, সব কিছু সুন্দর হবে। তাহলে প্রথম জিনিস হচ্ছে যে আমি যে কথাটা বলছি সেই কথাটা যেন অপরে বুঝতে পারে। বাংলা ভাষা এমনি বাংলা হয়ে আসেনি। বাংলা ভাষা এসে সংস্কৃত থেকে, বাংলা ভাষা এসে ইংরেজি থেকে, বাংলা ভাষা এসে উর্দু থেকে, বাংলা ভাষা এসে হিন্দি থেকে। তাহলে সব কিছু ভাষার সংমিশ্রণে আজকের যে ভাষায় আমরা কথাবার্তা বলছি সেটা বোঝা বড় দায়। কেন, যদি একেবারে সুন্দর বাংলা ভাষা বলি, তাহলে কিন্তু আমারও জানা নেই, কারোরও জানা নেই, যারা বইপত্র লিখেছেন তাদেরও জানা নেই। কথায় কথায় আমরা বলি, চেয়ারটা এনে দাও, সাহেবকে বসতে দাও, চেয়ারটা দাও। তো আমি চেয়ার বলে দিলাম, ইংরেজি বলে দিলাম, আর দাও বলে দিলাম বাংলা বলে। তাহলে বাংলার ইংরেজি একসঙ্গে যোগ করে আমার যে ভাষাটা এখানে এসে হাজির হয়েছে, সেই ভাষাটাকে আমাকে শ্রোতার কাছে, ছাত্রছাত্রীর কাছে তুলে ধরতে হবে। আর এই তুলে ধরাটা, এই বলাটা, এটাই হচ্ছে প্রথম জিনিস, যেটাকে বলা হচ্ছে আমাদের
সূচনা, উপস্থাপনা। তাহলে উপস্থাপনাটা আমার হবে, আমি ভাষা পড়াতে যাব, তো ভাষাটা কী জিনিস এবং কিভাবে আমি সেটাকে অ্যাপ্লাই করব, কিভাবে আমি সেটাকে তাদের ছেলেদের মধ্যে ছড়িয়ে দেব, এই জিনিসটা সম্বন্ধে আমাকে একটু ধারণা শুধু রাখতে হবে। কি পড়াচ্ছি বড় কথা নয়, কেমন করে পড়াচ্ছি। কি পড়াচ্ছি বড় কথা নয়, কেমন করে পড়াচ্ছি, এটাই হচ্ছে ভাষা। বিষয় আমার যতই ছোট হোক, বিষয় আমার যত ভালো হোক বা মন্দ হোক, আমি যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি, বর্ণনা বিশ্লেষণ যদি সুন্দর হয়, তার মধ্যে থেকে প্রশ্ন করলে তার প্রশ্নের উত্তর এমনিতে ইজিলি চলে আসে। কিন্তু বলাটা যদি আমার ঠিক না হয়, তাহলে কিন্তু তার মধ্যে ছাত্রছাত্রীরা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমরা এমনিতেই কবিতা, গল্প, নাটক, অনেক রকমের জিনিস আমরা পড়ে থাকি। কবিতা পড়তে গেলেও তার মধ্যে কবির উপস্থাপনা আছে, বর্ণনা আছে, উপসংহার আছে। এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের দঞ্জ। গোটা কবিতাটার সারমর্ম সেখানে চলে এসেছে। উপস্থাপন করেছেন কবি কিভাবে, যে আমি গরিব মানুষ, আমার কিচ্ছু ছিল না, মাত্র 2 বিঘা জমি ছিল, শুরু করেছি। আর সেটাকে নিয়ে নেওয়ার জন্য জমিদার, এক শ্রেণীর পুঁজিপতি, কত ছল বল কৌশল করে আমার সেটাকে আত্মসাৎ করে নিল। পথে পথে আমি ঘুরে বেড়ালাম, ফিরে এসে যখন বসলাম, হায় আমার সুন্দর গাছ, গাছের নিচে বসলাম, পাকা 2টি ফল আমার কাছে পড়লো, মনে বললাম ঈশ্বর হয়তো আমাকে দান করলেন, কেন গাছটা আমারই ছিল। আর যেই ফলটা হাতে নেওয়া, সেই মাত্র দারোয়ান এসে বললে, বেটা আম কেন পারলি? তাকে ধরে নিয়ে গিয়ে গেল কোথায়? বাবুর কাছে। বাবু ছিপ হাতে ধরিতেছিলেন মাছ। মাছ মারছে শখের বড় মানুষ। ওখানে নিয়ে গিয়ে হাজির কি, এই দেখেন স্যার, এই রোজ আম পাড়ে, কিন্তু ও ঘুরে এলো, কত বছর বিদেশে ঘুরে এসে হাজির হয়েছে, 2টো ফল, কত নমস্কার করছে, মাথা ঠেকাচ্ছে, ঈশ্বরের কত গুণকীর্তন করছে, কিন্তু শেষে তাকে চোর বানিয়ে আবার মহাজনের কাছে গিয়ে হাজির করেছে। দুঃখের সঙ্গে এই জিনিসটা বেরিয়ে আসছে যে আমারই জিনিস আর আমার জিনিসে আমি হয়ে গেলাম চোর। তুমি আজ সাধু বটে, তাহলে আমি আজকে চোর হলাম আর তুমি সাধু হয়ে গেলে। তাহলে কবিতাটার মধ্যে যেমন শুরু করেছে, আমার মাত্র 2 বিঘা জমি ছিল, বর্ণনা হলো, সব কিছু হলো, আত্মসাৎ করলো, এখানে পুঁজিপতি এলো, এখানে এনভায়রনমেন্ট এলো, পরিবেশ এলো, মহাজন কারবারি এলো। তাহলে আমার যে দেশের সংস্কৃতি, একটা বৌদ্ধ যে জাত, একটা গোষ্ঠীর সময়টাকে শাসন করে, সেই কথাটাও কবিতার মধ্যে চলে এসছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখা যাবে যে কবি যে কবিতাগুলো লেখেন, তাতেই তিনি উপস্থাপনায় নিয়ে আসেন, বর্ণনায় নিয়ে আসেন, এবং শেষে এসে কনক্লুশন টানেন, বলেন যে কবিতাটার মূল বিষয়বস্তু। তো কথা হচ্ছে এই জায়গায় যে আমরা যেটা করব, সেই জিনিসটার মধ্যে আমার কিছু ধারাবাহিকতা থাকে। বাংলা ভাষার মধ্যে যদি বলা হয় যে একটা রচনা লেখো, একটা মহাপুরুষের জীবনী লেখো, তা আমি একটা মহাপুরুষের জীবনী যখনই লিখতে যাব, তাহলে আমাকে বলতে হবে যে মহাপুরুষ কারা। প্রথম কথা, সূচনায় আসবো এই কথাটা, ভূমিকাতে বলতে হবে যে মহাপুরুষ কারা, যারা আছে তাদের মধ্যেকার একজনের লেখো। তাহলে মহাপুরুষ হয় কখন, কে মহাপুরুষ হয়, কাদেরকে মহাপুরুষ বলা যায়? আফটার অল সবাই কিন্তু মানুষ। মহাপুরুষ যারা হয়েছে তারা তো মানুষ, আর যারা মহাপুরুষ নয় তারাও মানুষ। তাহলে প্রথমটা আমাদের পরিচয়, ওই মহাপুরুষের পরিচয় প্রথমটা কি? মানুষ। মানুষ থেকে আমাকে শুধু মানুষ হয়ে মরে গেলে চলবে না। গরুর বাচ্চা যদি গরু হয়ে মরে কিচ্ছু যায় আসে না, কিন্তু মানুষের বাচ্চা, মানুষের ছেলে যদি মানুষেই শুধু মরে যায়, তাহলে তার জীবনে কোনো দাম নেই।
মানুষ হয়ে এলাম আর মানুষ হয়ে গেলাম, আমার কিচ্ছু থাকলো না। কি হতে হবে? মানুষের বাচ্চাটাকে মানুষ বানাতে হয়, আর এই বানার কারখানাই হচ্ছে স্কুল। আর এই বানার কারখানায় হচ্ছে বড় বড় বিজ্ঞ পণ্ডিত যারা, মাস্টারমশাই যারা আছেন, তাদের মুখ থেকে কিছু কথা। তাহলে মহামানব আমি কাকে বলবো? আমরা সবাই মানুষ। এই মানুষটার মধ্যে যখন নীতি আসবে, নৈতিকতা আসবে, বুঝার কিছু ক্ষমতা আসবে, একে অপরকে সাহায্য করার মনোভাব আসবে, তখনই সে মানুষ থেকে হয়ে যাবে মানব। অর্থাৎ মানুষ যোগ মানবিকতা, মানব হয়ে যাবে। তখন আরও মানুষ নয়, একজন মানব। আফটার অল আমরা সবাই কিন্তু মানব। কেন? আমরা কম বেশি একে অপরকে দয়া দাক্ষিণ্য করি, আমরা যেটুকু জানি সেটুকু শেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে মানবতা। এটা মানুষের কাজ নয়, এটা মানবের কাজ। এই কাজগুলো করতে 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 মানুষ যখন তার এই কর্ম প্রচেষ্টাকে বিশ্বব্যাপী পরিব্যাপ্ত করে দেয়, তার কর্মটা যখন বিশ্বে ছড়িয়ে যায়, তখন সেই মানুষটাকে আর মানব বলা হয় না, তাকে বলা হয় তখন মহামানব। কেন? তার ভিতরে যে গুণগুলো, সে সাতঘরিয়া থেকে শুরু করে বুধিয়া, আনন্দপুর, দুর্গাপুর করতে করতে আমার পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে, এমনকি বাইরের দেশগুলো আমাকে চেনে ফেললো। আমার আদর্শ এমন যে সবাই সেটাকে মেনে নিল, কথাগুলো আমার ঠিক ভালো, এটা মেনে নিল। সেই মানুষটাই হচ্ছে মহামানব। তাহলে তার সম্বন্ধে আমাকে লিখতে বলা হয়েছে, একে মহামানব বলা হয়। তাহলে যার কর্ম, যার গুণ, যার জ্ঞান, যার আচরণ বিশ্বব্যাপী পরিব্যাপ্ত, তিনিই মহামানব। আমরা হাতে গুনে কটা মহামানবকে দেখতে পাই, বেশি পাই না। তো আমি একজনেরই কথা বলি, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে যে জিনিসটা ছিল আর অন্য কোনো মহামানবের মধ্যে সেটা ছিল না। কেন? ইসলাম ধর্মের মধ্যে আরও মহামানব ছিল, আরও 4 জন ছিল। মোট 4 জনের মধ্যে 3 জন আরও ছিল, ঈসা, মুসা, দাউদ আলাইহিস সালাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা হচ্ছে মহামানব ইসলামের ক্ষেত্রে বলছি। আর এমনিতে আমরা ধরবো হয়তো স্বামী বিবেকানন্দ ছিলেন, অবশ্যই বলবো ছিলেন, কেন? তারও সেরকম জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বরকে বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন। সেটা কিসের কথা? ইফ ইউ উইশ টু সার্ভ আল্লাহ ইউ মে হেল্প দ্য নেম। তুমি যদি আল্লাহকে পেতে চাও, যে প্রয়োজনে আছে তার কাছে যাও। এমনি তোমার জন্য বেহেশত বানিয়ে রাখেনি আল্লাহ। তোমাকে সেটা সঞ্চয় করার জন্য তোমাকে গরিবের কাছে যেতে হবে, যে প্রয়োজনে পড়ে আছে তার কাছে যেতে হবে। গরিবের ঠেকা পড়েনি। তুমি যদি জান্নাতটা নিতে চাও মাস্টারমশাই, ওই মহাজন, ওই বড় লোক, তুমি ওই লোকটার কাছে যাও, ওর কাছে আছে, ওর হাতে আছে জান্নাত। ওকে সন্তুষ্ট করে দাও, তুমি সন্তুষ্ট হবে, তোমার মনটা খুব ভালো হবে। একটা গরিব লোককে দান করে যে আনন্দ পাওয়া যায় না, ও একটা সমস্যার মধ্যে ছিল, বলতে পারে না ভদ্রলোক, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারে না। তুমি কে? তুমি একজন মানব। তোমার ভিতরে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছেন, তুমি তার মধ্যে থেকে তোমার অন্তর্চক্ষু দিয়ে তাকে বিশ্লেষণ করো না একবার। তাকে যদি একটু বিশ্লেষণ করে আমরা দেখি, ভাই তোমার বাড়ি কোথায়, তখন কিন্তু একটা বলার সুযোগ পেয়ে যাবে। তো বলে গিয়ে যে আমার বাড়ি অমুক জায়গায়, এই ছিল ঝাড়খণ্ডে বাড়ি ছিল, এইভাবে এসছি, আমার ট্রেনে সব কিছু লুটপাট হয়ে গেছে, আমি কোনো পথ পাই না, হাঁটতে হাঁটতে এইদিকে চলে এসেছি ভাই বুধিয়া গ্রাম। কী করে বাড়ি যাব তারও কোনো ব্যাপার নেই, এ নেই ও নেই। তাহলে তার সমস্যাটা কিন্তু তখন জানতে পারা গেল। যদি আমি তাকে প্রশ্ন না করতাম, যদি আমি তাকে না জানতে চাইতাম, তাহলে কিন্তু আমি জানতে পারতাম না। তাহলে আমাকে ঈশ্বর আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যেটাতে আমি নিজে বুঝতে পারি, আমরা প্রত্যেকে বুঝতে পারি যে মানুষটা বোধহয় কোনো অসুবিধার মধ্যে আছে। আমরা এড়িয়ে যাই গো।
আর এড়িয়ে যদি যাই তাহলে আমার সব শেষ হয়ে গেল। যদি এড়িয়ে না যাই তাহলে সব কিছুকে সিঞ্চন করে নেওয়া খুবই সম্ভব। একটু ব্রেক নিয়ে নিচ্ছি। আমরা ফিরে এলাম, মনটাকে আবার আমরা স্থির করি, তাহলে আবার ওই জায়গায় গিয়ে হাজির হয়ে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমরা বলছিলাম কোন কথা, যে একজন মহাপুরুষের যখন জীবনী আমি লিখতে যাব, তখন মহাপুরুষের জীবনীর উপরে প্রথম যেটা লিখব সেটা হলো তার ভূমিকাটা লিখব, যে মহাপুরুষ কাকে বলে, এবং কতগুলো মহাপুরুষের নাম দিয়ে আমার প্রিয় মহাপুরুষ যে হবে আমি তার সম্বন্ধে লিখব। বর্ণনা হলো, কি বর্ণনা আসবে, তখন তার কোথায় জন্মগ্রহণ করেছে, তার বাবার নাম কি, মায়ের নাম কি, কোন সালে জন্মগ্রহণ করেছে, কী অবস্থা, কোন পরিবেশে জন্মগ্রহণ করেছে, তারপর তার প্রথম শিক্ষাটা কোথায় শুরু হলো, হাতখড়ি কোথায় হলো, শিক্ষার দিকটা তা আবার শুরু হয়ে গেল। ছোট শিক্ষা থেকে বড় শিক্ষা, বড় শিক্ষা থেকে শিক্ষার শেষ নেই, অনেক শিক্ষা গ্রহণ করে নিল। স্যারের কাছ থেকে যেগুলো আদর্শের কথা জানতে পারলো তার অনুযায়ী চলতে গিয়ে মানুষ থেকে মানব হলো, মানব থেকে মহামানব হয়ে গেল। ঠিক এইরকম একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা লিখব। শেষে এসে উপসংহারে লিখব যে আমার ইনি প্রিয় মহামানব। তাহলে আমি শুরু করেছিলাম কি দিয়ে, মহামানব দিয়ে, আমাকে শেষ করতে হবে আবার মহামানব কথাটা বলে শেষ করতে হবে। আমি যেটাতে শুরু করব আমি সেখানেই শেষ করব, তাহলে আমার এটা হবে কমপ্লিট একটা এসে। কিন্তু আমি তো সেটা করলাম না। কি করলাম, মহাপুরুষ কাকে বলে হয়তো বলে দিলাম, তার জটিলতার দিকটা আগে আলোচনা করে নিলাম, জীবনে যে দ্বন্দ্ব, সংঘাত, ব্যথা, বেদনা, এটা আলোচনা করে নিলাম আগে। তার শিক্ষা কোথায়, তার মা বাবাকে কিচ্ছু বললাম না, পরে এসে লিখছি ওগুলো কথা। যদিও আমার সব কিছু জানা হয়ে গেল, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তার বাবাকে উত্তর আসবে, কিন্তু আমার যে কম্পোজিশন সেটা কিন্তু হলো না। তাহলে আমার রচনা হটি যেছে, তাহলে আমাকে বলতে হবে রচনা কি। আমরা এমনিতে সাধারণ জানি যে কতগুলো কথা এরকম লিখে দিতে গেলে একটা রচনা হয়ে যায়, না, দ্যাটস নট। রচনা সেটাই হবে যেটা সাজিয়ে গুছিয়ে ধারাবাহিকতা বজায় রেখে লেখা হবে, তার নামই হচ্ছে রচনা। রচনা মানেই হচ্ছে সাজানো এবং গুছানো। তো আমার কথার মধ্যে যদি সাজানো গুছানো কিছু না থাকে, তাহলে কিন্তু আমার না বক্তব্য হবে, না আমার লেখা হবে, না আমার পড়া হবে, কিচ্ছু হবে না। আমাকে বিষয়টার উপরে সাজিয়ে গুছিয়ে কিছু কথা আমার এই মস্তিষ্কের মধ্যে সেটাকে কম্পোজ করতে হবে, তারপরে একের পর এক সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ভূমিকা শুরু করলাম, উপসংহারে শেষ করলাম, আমার রচনা হবে, নইলে আমার রচনা হবে না। আমরা স্কুলে রচনা লিখতাম, মাস্টারমশাই 2 দিতেন, 10-এর মধ্যে 2। আমার স্যার বলতেন যে রচনা হয়নি। কেন স্যার? লিখেছি অনেক কিছু লিখেছি স্যার, অনেক বড় করেছি স্যার, 4 পৃষ্ঠা লিখেছি, 5 পৃষ্ঠা লিখেছি। বললে যত পৃষ্ঠাই লেখো তোমার লেখা হয়নি, 1 পৃষ্ঠা যে লিখেছে ওটা ভালো হয়েছে, ও 8 পেয়েছে। কেন? ওর ধারাবাহিকতা ঠিক আছে, আর কম্পোজিশনটা ঠিক আছে, সাজানো গুছানোটা ঠিক আছে, রচনা হবে। আমি যদি হ্যাভাজেডলি এদিক ওদিক করে কিছু কথা আমি বলে এখানে চলে গেলাম, আমার কিন্তু বক্তব্যটা হলো না। আমার বক্তব্যটা সুন্দর করতে হলে আমাকে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কথাগুলো বলতে হবে। আমার বলাটা যদি সাজানো গুছানো ঠিক হয়, আমার ব্রেনে যদি সেটা কম্পোজিশনটা ভালো হয়ে থাকে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করছি, সেটা ঠিক আছে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। কেন? এমনি মানুষ কথা বলতে পারে না, আগে এখানে আসে, এখান থেকে সেটা একের পর এক টুক 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 করে বেরিয়ে আসে। আগে কি করে? আগে চিন্তা ভাবনা করে জিনিসটাকে ঠিক করে,
আগে সাজেস্ট করে, তারপরে সেটাকে অ্যাপ্লাই করে। তো আমার সাজেশনটা, আমার কম্পোজিশনটা এবং আমার অ্যাপ্লিকেশনটা যদি সুন্দর হয় তাহলেই সেটা সুন্দর। তো আমি বলছিলাম কি, যে বলতে যাব আমি কিভাবে এলাম, কিভাবে যাচ্ছি, কি লিখছি, কি করছি। আমাকে আসতে হবে কেঁদে, আমাকে যেতে হবে হাসতে হাসতে। কিভাবে কেঁদে আসবো? প্রকৃতির একটা নিয়ম। এ মানুষ, তুমি দুনিয়াতে হাসতে হাসতে এসছো কি না? কেউ বলবে না যে আমি হাসতে হাসতে জন্মেছি, পারবে বলতে কেউ? না। কুয়া কুয়া কুয়া। কেঁদে জন্ম হলো তোমার, সবাই হাসিল, বেটা হয়েছে, মেয়ে হয়েছে, এ হয়েছে, ও হয়েছে না, কত মিষ্টি মুখ করছে সবাই, কিন্তু ছেলেটা কাঁদছে। কেঁদে জন্ম হলো তোমার, সবাই হাসিল, হাসতে হাসতে চলে গেলে সবাই কাঁদিল। সেই জন্ম এবং সেই মৃত্যুটাই হচ্ছে আসল। আমি যখন জন্মেছিলাম তখন সবাই হেসেছিল, আর আমি যখন মরে যাচ্ছি তখন সবাই বললে আমার ভাই মারা গেল, আমার দাদা মারা গেল, আমার বন্ধু মারা গেল। এই পৃথিবীতে যে যত মানুষের সঙ্গে মিলন ঘটাতে পারবে, যত বেশি মানুষের সঙ্গে মিশতে পারবে, সেই মানুষটা সব থেকে বড়। কেন? মরার সময় ভোটের দরকার আছে না? ওখানেও ভোট লাগবে। জান্নাত আর স্বর্গ পেতে গেলে ওখানেও ভোটের দরকার আছে। ঈশ্বর বলছে যে তুমি এসছো, কয়জন তোমাকে ভোট দিয়েছে? তো দেখবে কি যে বেশিরভাগই লোক বলছে মরে যেত ভালো, লোকটা বদমাস। ঈশ্বর বলছে হাই হাই হাই, কি করে এলি রে ভাই, তোকে কিন্তু স্বর্গ দেওয়া যাবে। কেন? মানুষই দেবতা, দেবতা মানুষ, মানুষ এই দেবতা গড়ে, দেখালে মানবতা, মানুষ দেবতার হয় প্রতিষ্ঠা ঘরে ঘরে। কে মানুষ দেবতা নয়? আমরা পড়িনি? কি পড়েছি, কোন জায়গায়? একটু আমার সঙ্গে একটু আলোচনা করতে হবে যদি মনে থাকে। কে কে মানুষ দেবতা প্রতিষ্ঠিত করেছিল? কে সে? দেবতাকে প্রতিষ্ঠিত করেছিল মানুষ। আর এই দেবতার কোনো সাধ্য নেই যে মানুষকে বাদ দিয়ে ও দেবতা হতে পারে। মানুষ যদি তার সেবা না করে, মানুষ যদি তাকে অর্ঘ্য না দেয়, তাহলে ও দেবতা কিসের? চাঁদ সদাগর করেনি, মনসার পূজা করেনি, তাহলে চাঁদ সদাগর মানুষ। আর সেই মানুষের হাতের অর্ঘ্য পেয়ে দেবী কানি মনসা, চেংমুড়ি কানি হয়ে গেল দেবী। প্রথমে বলেছিল কি, আমি তোকে কোনো দিনই পূজা দিব না, যেই হাতে পুজি আমি শঙ্কর ভবানী, সেই হাতে পুজো দেব চেংমুড়ি কানি। তুই আমার যতই ক্ষতি কর। 7 ডিঙ্গা মধুকর ডুবিয়ে দিয়েছে, ছেলে পুলে সবকে শেষ করে দিয়েছে, পুঁজি যত ছিল সব শেষ হয়ে গেছে চাঁদ সদাগরের। তবুও চাঁদ সদাগর কিন্তু পুজো দিতে রাজি হয়, মনসা দেবীও হয়নি। আর যখন বেহুলা বলল বাবা একটিবারের জন্য রাজি, তাহলে আমার স্বামীকে আমি ফিরে পাবো। সতীর কথায়, সতীর আদর্শের উপরে এই পৃথিবীটা চলছে। সতী এবং সত্য যদি পৃথিবীতে না থাকতো তাহলে দুনিয়াটা প্রলয় হয়ে যেত। তাহলে সতীত্বের নিদর্শন, সতীত্বের উদাহরণ নারীর মধ্যে পাওয়া গেল। কার মধ্যে? বেহুলার মধ্যে। বেহুলা বলল যে অত রাগ করা ঠিক নয়, আমরা বাবা একবার রাজি হও, তাহলে আমার স্বামীকে আমি ফিরে পাবো। এত সুন্দর ব্যবহারের মেয়েটা যখন শ্বশুরকে অনুরোধ করছে, শ্বশুর বললে যাকগে, আমি বাঁ হাতে দিব বাবা, আমি ডান হাতে দিব না। বলে বাম হাতে দাও বাবা, দেও তো, তারপরে দেখ। কিন্তু চাঁদ তো মূর্খ লোক ছিল না, পুজো দিব আর পুজোর নিয়ম কানুন মানবো না, বাঁ হাতে দিব, পুজো হবে কি? অন্যায়।
কোনো শুদ্ধ কাজের জন্য, পবিত্র কাজের জন্য ডান হাত, দুই হাত, এক হাতে না। চাঁদ জানতো, বিজ্ঞ লোক। আরে পুজো যখন দিচ্ছি তখন আর বাঁ হাতে দিয়ে কি করে? দু হাতেই দিয়ে দিল পুজোটা। দেবী প্রতিষ্ঠিত হয়ে গেল, মনসার পুজো প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে চাঁদ একজন মানুষ, পুজো না দেওয়া পর্যন্ত দেবী হতে পারেনি। মানুষই দেবতা, তাহলে দেবতা দেবতাকে প্রতিষ্ঠিত করলো। আমি মাস্টার হয়েছি বলে মাস্টার বানাতে পারছি, আমি বক্তৃতা দিতে পারছি। তাহলে মানুষ যদি দেবতা না হয় তাহলে দেবতাকে কেমন করে বানাবে? তাহলে বড় দেবতা হচ্ছে মানুষ। মানুষই দেবতা, দেবতা মানুষ, মানুষেই দেবতা গড়ে। দেখালে মানবতা, মানুষ দেবতার হয় প্রতিষ্ঠা ঘরে ঘরে। আগে নিজ জনেই মধুর গুঞ্জনে গাহে যদি তব গান, বাড়িবে তাহলে বাড়িবে তোমার মান সম্মান। তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, মা, বাবা বলবে আমার এই ছেলেটা ভালো, তাহলে ভালো, নইলে ভালো নয়। মা বাবা যদি বলে যে আমার এই ছেলেটা বদমাস, তাহলে সব বাবাই বলবে বদমাস। আমার ভাই যদি বলে বদমাস, তো যত ভাই আছে এই দুনিয়াতে সবাই বলবে আমাকে বদমাস। আমার ভাই যদি ভালো বলে, তাহলে সব ভাই আমাকে ভালো। আগে নিজ জনেই মধুর গুঞ্জনে গাহে যদি তব গান, বাড়িবে তাহলে বাড়িবে তোমার মান সম্মান। তাহলে আগে নিজের কাছে ভালো হতে হবে। যে নিজের বাবা মায়ের সেবা করতে পারে না, সে যতই চ্যারিটেবল ট্রাস্ট খুলে রাখুক, কারোর সেবা করতে পারে না। এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, এখানে সব রকমেরই আমাদের লোক আছে। ধর্মের কথাই আসুক বা যেই হোক, নীতি কথাই আসুক, এর মধ্যেই আছে কথাটা যে একজন লোক, আমি যাকে মহামানব মহাপুরুষ বলে আমি যাকে বিশ্লেষণ করলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি উল্লেখ করেছি। সেই লোকটাকে একটা লোক, সাধারণ লোক গিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল বলুন তো, আমি এই পৃথিবীতে এতগুলো মানুষের সঙ্গে চলাফেরা করছি, আমি সব থেকে ভালো ব্যবহার আমি কাকে দেব? কে আমার কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারে? নবী সাহেব অন্যদিকে মুখ করেছিলেন, শুধু কানটা তার জাগছিল। তবে অনেকেই বলে তিনি পেছনে দেখতে পেতেন, যাক ওটা বিতর্কিত ব্যাপার। কিন্তু শুনতে তো পেয়েছেন যে একজন লোক নবী সাহেবকে জিজ্ঞেস করলেন যে আমি সব থেকে ভালো ব্যবহার কাকে দিতে পারি? ওই মহাপুরুষ বললেন, তোমার মাকে। কালা রাজুল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হুসনুন মানে সুন্দর, আমি কাকে সুন্দর ব্যবহার দিতে পারি? নবী সাহেব বললেন যে তুমি উম্মুকা, তোমার মাকে। তারপর কাকে? সুম্মা তো বললো যে তোমার মাকে। তারপর কে? তোমার মাকে। তিনবার বললো তোমার মাকে তুমি ভালো ব্যবহার দিও। তারপর কে? সুম্মা আবুকা, তোমার বাপকে। তারপরে যদি পারো তাহলে তোমার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে ভালো ব্যবহার দিও। অসুম্মা আদনাকা। তাহলে কি হলো? প্রথমে মা, বাবা, নিকটতম আত্মীয়র কথা বলা হয়েছে। নিকটতম এই কটা লোককে যে ভালোবাসতে পারবে, সে পৃথিবীর সমস্ত লোককে ভালোবাসতে পারবে। মা বাবার আশীর্বাদ যে পাবে, সে সব জায়গায় গিয়ে আশীর্বাদ পাবে। আমি একটা গল্প করবো ছোট্ট করে। তো আমাদের কথা হচ্ছে যে আমি যে জিনিসটা বলবো বা পড়াবো, যেভাবে আমি এখানে কথা বলবো, আলোচনা করব, আমার এটা হবে কীরকম? আলাপ আলোচনার মধ্যে যেন হয়তো ভালো হয়। যেমন আমি একটু ফট করে একটের মধ্যে বললাম যে সে কে দেবতা ছিল। তাহলে দেবতা তো আমি 4 সদরকে পেলাম। তুমি কি দেবতা নও? আমি কি দেবতা নই? আমার সামনে কি ওরকম কোনো কাজ পড়ে না? আরে ওখানে তো কবিতা লিখেছে, ওইটুকু জায়গা, ওই ইতিহাস, কিন্তু সেটাকে আমার হৃদয়ঙ্গম করে আমাকে আমার ব্যাপক পরিধির মধ্যে আমাকে সেটাকে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমি একজন চাঁদ সদাগর। আমি যদি প্রতিষ্ঠিত না করি তাহলে কেউ প্রতিষ্ঠিত হবে না, কোনো দেবতা প্রতিষ্ঠিত হবে না, কোনো ছেলে প্রতিষ্ঠিত হবে না, কোনো ছাত্র প্রতিষ্ঠিত হবে না।
সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, ইনস্টিটিউশনের পক্ষ থেকে সার্টিফিকেট করা হয়েছে। কেন দেওয়া হচ্ছে? প্রতিষ্ঠিত করা হচ্ছে যে আমি যেটুকু এই দুদিনে বললাম সেটুকু এই লোকগুলো, এই মাস্টারগুলো জানে। আমি যেটুকু বলেছি এখানকার যা সিলেবাস, সেই সম্বন্ধে আমি কিছু কথা বলেছি, সেই কথাটা এই কটা লোক দেখেছে, অন্য বাইরে যারা আছে তারাকে পাবে। তাহলে এটাই প্রমাণ করবে যে আমার এখানকার প্রতিষ্ঠান, আমার এখানকার দেবতা, আমার এখানকার মহামানব, আমার এখানকার মহাপুরুষ একজনকে মহাপুরুষ বানালো, একজনকে মাস্টার বানালো, একজনকে ডাক্তার বানালো, একজন তাকে একটা সনদপত্র। আমরা এই রকম ভাবে যদি কিছু কথা আমরা তুলে ধরি, তাহলে আমার মনে হয় তো বুঝতে বোধহয় সুবিধা হবে। কীরকম? আমি শুধু একাই একাই বলে যাচ্ছি, তো কেমন লাগছে না লাগছে বুঝতে পারছি না। আমি একটু গল্পের মধ্যে নিয়ে আসি, মনটাকে একটু অন্যদিকে নিয়ে যাই, নাহলে হবে না। মানে একটা তালগোলের দরকার আছে, তাই না? বলার মাধ্যমে কিছু কিছু নাটকীয়তা থাকবে। বক্তা ভালো হতে গেলে ওই বক্তার মধ্যে কিছুটা রঙ্গরসিকতা থাকবে। বলে স্যার আপনার তো দাড়ি টাড়ি সব আছে, মুসলমান মানুষ, রঙ্গরসিকতার কথা বলছেন কেন? এই পৃথিবীটা কিন্তু রঙ্গমঞ্চ, তাই না? আমরা বিভিন্ন রকম পোশাক নিয়ে অভিনয় করছি, স্টেজে আছি। মানে এই দুনিয়াটা হচ্ছে একটা স্টেজ। আর এই স্টেজের মধ্যে কেউ পাঞ্জাবি পোশাক, কেউ বাঙালি পোশাক, কেউ ইংরেজের পোশাক, এইরকম পোশাক নিয়ে আমরা এই স্টেজে আছি। তাহলে যে পাঞ্জাবি আছে সে কেউ কথা বলবে না? ইংরেজ আছে ইংরেজিতে কথা বলবে না? বাঙালি আমি বাংলায় কথা বলবোই তো আমরা। তাহলে আমার পোশাক যাই হোক না কেন, আমার বলাটা, আমার চলাটা, আমার নীতিটা, আমার আদর্শটা, আমার লক্ষ্যটা একটাই থাকবে। প্রত্যেকটা মানুষের একই লক্ষ্য। বলে এটা কোন কথা হলো? হ্যাঁ, প্রত্যেক মানুষের একটাই লক্ষ্য, মূল লক্ষ্য একটা, কি? আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। যে ধার্মিক আছে সে বললে আমি স্বর্গ নিব, তাহলে ওই জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি মাস্টারমশাই, আমি বলছি আমি কেমন সুন্দর করে পড়াবো, আমি যেন ভালো থেকে ভালো টিচার হতে পারি। যে চাষবাস করছে সে বলে আমি ভালো একজন কাল্টিভেটার হব, তাহলে ওর জন্য ও কীভাবে বীজ সার অমুক তমুক দিতে হবে এগুলো শিখছে। তাহলে প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ভালো জায়গায়, গোলে পৌঁছানো। Every man must have a aim in life. An aimless man is like a ship without a rudder. একটা শিপ উইদাউট এ রাডার যদি হবে, তাহলে সে কোনো মতেই ঠিক প্রপার ডিরেকশনে পৌঁছতে পারবে না। আর প্রপার ডিরেকশনে পৌঁছতে গেলে আমার লক্ষ্য স্থির থাকতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষের লক্ষ্য আছে কিনা, এটা মানুষের প্রকৃতি, এটা মানুষের স্বভাব যে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে আফটার অল আমরা সবাই কিন্তু ওই লক্ষ্যে, আমরা কিন্তু সবাই এক, যে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে, আমি যেই ধর্মাবলম্বী হই না কেন। তাহলে আমার এখানে বলার মাধ্যমে এবং চলার মাধ্যমে আমি যেই জায়গাটা গিয়ে হাজির হতে চাইছি, সেই জিনিসটা কীরকম হবে, যে আমাকে যেন সবাই বুঝতে পারে, আমাকে যেন সবাই চিনতে পারে। আমি যেগুলো বললাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আসবে, তার উত্তর যেন হয়ে যায়। তা আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট করে একটা গল্প বলছি। যদি এটা আগের যুগে গালগপ্প বলা যায়, দিদিমারা ঠাকুরমারা বলে, নাতি নাতনিকে বলে যে একটা গল্প শোনাও না, তখন বলে যে কি বলবো রে, ওরকম তো কিছু মনে আসে না। তো যাই হোক, চিন্তা ভাবনা করে একটা গল্প শুরু করে, হয় ভূতের গল্প হতে পারে, কিংবা এমনি আনিয়ে বানিয়ে একটু বানিয়ে বলতে পারে। কেন, নাতনি তার কাছে গল্প শুনতে চেয়েছে, সুতরাং গল্পটা তাকে বলতেই হবে।
কেন এটা না বললে কিন্তু তার মনটা ভালো হবে না। আর আমরা ছোটদেরকে খুব ভালোবাসি, তাই না? অতি বড় তুচ্ছ যাতাই ভালোবাসি আমরা সবাই, ভুলাই বড় রট্ট হাসি ছোটর কোনা নয়ন জলে। আমি যদি গল্পটা না বলি আমার নাতনিটা কাঁদতে লাগবে। তাহলে আমরা কাকে ভালোবাসি? আমরা ছোট্ট শিশুটাকে আমরা ভালোবাসি। ওই ছোট্ট শিশুটার অনুরোধে নানি গল্প জানে না, তবুও কিন্তু একটা গল্প বলে। আমরা ওই রকমই একটা গল্প বলবো আমাদের নাতি নাতনির জন্য। আমি ঠাকুরদা, আমি গল্প শুরু করেছি, আর আমার নাতি নাতনিরা গল্পটা শুনছি। একান্ত অনুরোধে গল্প শুরু হলো। এক বাদশা ছিল। ওই বাদশার তিন পুত্র বড় হয়েছে, রাজকার্য সবকিছু জানে, শিক্ষা দীক্ষাতে পরিপূর্ণ, কিন্তু বিয়ে শাদী কারো হয়নি। রাজা বৃদ্ধ হয়ে এলো। রাজার পরে একজনকে রাজা বানাতে হবে। তো রাজা বলল যে একজনকে তো রাজা বানানো দরকার। তো যে উন্নত মানের কিছু ক্রয় করতে পারবে, উন্নত মানের ব্যবসা করতে পারবে, যে আমি তাকে রাজ্যটা দেব। ও বড় ছেলে বলে ওকে দিব সে কথা নয়, মেয়ে যে আছে বলে ও পাবে সে কথা নয়। কেন? আমি অল ইন অল, আমি যাকে দিব সে পাবে। তো রাজা আমরা আবার সেই আগের আলোচনায় এসে হাজির হচ্ছি। গল্পটা সবেমাত্র শুরু করেছিলাম, যে ছোট্ট একটা গল্প, যেটা আমরা এমনিতে বলি নাতি নাতনিদের অনুরোধে। ভালো গল্প বলতে না পারলেও আমরা শুরু করি। কাকে? ছোট্টকে একটু আনন্দ দেওয়ার জন্য বললাম যে অতি বড় তুচ্ছ যাতাই ভালোবাসি আমরা সবাই, ভুলাই বড় রট্ট হাসি ছোটর কোনা নয়ন জলে। যখন ছোটটা কাঁদে তখন বড়রা যে অট্টহাসি হাসে, সেই হাসিটা আমাদের মন কেড়ে নিতে পারে না। ছোট্ট ছেলেটা যখন কাঁদে তখন আমরা তাকে জিজ্ঞেস করি, তাকে আদর করি, তাকে কোলে নিই, তাকে আমরা সম্মান দিই, ভালোবাসি। তো এই পৃথিবীটাই হচ্ছে সব থেকে ওই জিনিসটাই, যে ও কী জন্য কাঁদছে আমরা একটু জানার চেষ্টা করি। তো এই জন্যই যে ছোট জিনিস যেটা, সেই ছোট থেকে কিন্তু বড় বড় জিনিস আসে। আমরা ছোট গল্প পড়েছি, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, শেষ হইয়াও হইল না সেই ছোট গল্পের যে ভূমিকা। তো আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা বলতে বলতে আমরা শেষে মনে হচ্ছে যেন কিছু একটা জানার আকাঙ্ক্ষা থেকে গেল, কিন্তু আর আমার সেটা পূর্ণ হলো না। তো আমরা এমনভাবে কথাগুলো বা এমনভাবে জিনিসগুলো আমরা উপস্থাপন করব যাব, যে আমরা জানি না ভালো গল্প, কিন্তু গল্পটা আমি দাদু শুরু করছি। তো এক বাচ্চা ছিল, বাচ্চার তিন পুত্র ছিল, বিয়ে শাদী কারো হয়নি, লেখাপড়া রাজকার্য সব কিছুতে তারা মানে অভিজ্ঞ, নিপুণ হয়ে গেছে। এবারে বলা হচ্ছে যে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে, এবং একটা কথা হচ্ছে যে একজনকে বাদশা বানাতে হবে। তো বাদশাহ নিজে বললো যে আমার তো বয়স হয়ে গেছে, তো আমি এমনিতেই বড় ছেলে যার অধিকার আছে ওকে দিয়ে দেবো। বড় ছেলে একটু পাগল আছে, ভালো চালাতে পারবে না, তো ছোটো ছেলেকে দিয়ে দেবো, মেয়ে ছেলেকে দিয়ে দেবো। মেয়ে ছেলে ওরকম ঘুরে টুরে বাড়ি বন্ধু বান্ধবের সঙ্গে ও ভালো পারে না, ওকে দিব না, তাহলে ছোটো ছেলেকে দিব। এই কথা কিন্তু এলো না। রাজা বাদশাহ ঘোষণা করলেন যে উন্নত মানের ব্যবসা যে করতে পারবে আমি তাকে রাজা করব। এবার উন্নত মানের ব্যবসা যে করতে পারবে তাকে আমি আমার সিংহাসনটা দিব। এবার উন্নত মানের ব্যবসা যখন করতে বলছে, তাহলে উন্নত মানের ব্যবসা কোথায় করবে, কিভাবে করবে? বাদশা বললো যে ব্যবসা কোথায় করবে, কিভাবে করবে সেগুলো আমার ব্যাপার, কিন্তু ব্যবসাটা যেন উন্নত হয়। বাদশা কি করলো? 3টা সেট বাণিজ্য তৈরি করলো। যেমন আমরা মধুকর ডিঙা নিয়ে আমরা দেখেছি 4 সদাগরের ছেলেরা ব্যবসা বাণিজ্য গেছে, সমুদ্র পাড়ি দিয়ে গেছে। ঠিক সেই রকম একটা গল্প, যে 3টা সেট ডিঙা, মধুকর ডিঙা, বাণিজ্য তৈরি,
দাস দাসী, লাই লস্কর, রক্ষী সব কিছু পরিপূর্ণ করে 3টা সেট তৈরি হয়ে গেছে। 3 ছেলেকে বাদশা বিদায় দিবে, তারা ব্যবসা করতে যাবে। ভালো ব্যবসা যাক যে করতে পারবে, উন্নত মানের ব্যবসা যে করতে পারবে, সে কিন্তু বাদশাহীটা পাবে। জটিল ব্যাপার, করা তো কিছু নেই। বাবার কথা হুকুম, বাবার হুকুম না মানলে তো রাজ্য পাওয়া যাবে না। বলে ঠিক আছে বাবা, যেই হোক ব্যবসা করব, ব্যবসা করে এসে তো পাবো। বলে তার আগে একটা কথা, একটা কাজ করলে হয় না বাবা? বড় ছেলে প্রস্তাব, কেন তার অধিকার ছিল, ও বড়, ও বাদশাহী পাবে, মানে এটা এটা নিয়ম যে যে বড় আছে সে পাবে। তো একটা বললো যে বাবা, আমার মনে হয় একটা ব্যবস্থা করলে বোধহয় ভালো হয়। আমরা নিজে নিজে, আপনি এরকম বলে দিচ্ছেন যে ব্যবসা করতে যাবে, বাণিজ্য তৈরি হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তো আপনার যে সভাসদ আছে, মন্ত্রীবর্গ, পরামর্শদাতা যারা, তাদের সঙ্গে একবার আলোচনা করে নিলে হয় না? বলে হ্যাঁ, খুব ভালো কথা। কেন আমি এটা নিজে নিজে স্থির করেছি, আমারটা ভুলও হতে পারে, তাই সভাসদকে টাকা। কেন এইটার মধ্যে একটা জিনিসই আসছে যে আমরা কোনো কাজ একাকি করব না, তাহলে করতে গেলে যারা বিজ্ঞ তাদের মতামত নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তো বড় ছেলের সেই সাজেশনটা বাদশা মেনে নিলেন। মেনে নিয়ে বললেন ঠিক আছে, আগামীকালকেই, মানে ইমার্জেন্সি মিটিং, সভাসদ সব ডাকা হলো, পারিষদ বর্গ, উজির নাজির সবাই এসে হাজির। বলে যে দেখেন, বাদশা বলছেন যে আমি এইরকম একটা মত প্রকাশ করেছি, উন্নত মানের ব্যবসা যে করতে পারবে তাকে আমি সিংহাসনটা দিব। আপনাদের কি মত? সভাসদ বলল যে এটা বোধহয় ঠিক হবে না, কেন রাজার বড় ছেলে, আপনার পরে পরে ও পাবে, ও পাক। কেউ বললো যে আপনার এটা ঠিক হবে না, বড় ছেলে আছে, ওকে দিয়ে দেন, ঝামেলা ব্যবসা ট্যাবসা এগুলো পাক। আর অনেকে বলছে নিয়ম অনুযায়ী বড় ছেলেটাই কিন্তু বাদশাহী পাবে, সভাসদ রায় দিয়ে দেবে। আর কিছু সংখ্যক লোক বলল যে রাজকুমারের স্ত্রী সুন্দর হবে সে দায়িত্ব পাবে। বিয়ে তো হয়নি, তো যে রাজকুমারের স্ত্রীটা সুন্দর হবে সে কিন্তু বাদশাহীটা পাবে। কিন্তু প্রথমটা বলা হলো উন্নত মানের ব্যবসা, কিন্তু চলে আসছে কোন কথা বলো, বড় ছেলে পাবে, তো উন্নত মানের ব্যবসার কথা বাদ পড়ে গেল। কারণ এটা আলাদা স্টেজ, মানে সভাসদ নিয়ে একটা মিটিং হচ্ছে, তাতে মতামত আছে। তো যার স্ত্রী সুন্দর হবে সে বাদশাহী পাবে। আর কিছু সংখ্যক লোক বললো জনগণ যাকে ভোট দিবে, জনগণের ভোট নেওয়া হোক। জনগণ যদি বলে যে আপনার 3 ছেলের মধ্যে ছোট ছেলে পাবে, ছোট ছেলে, এটা একটা মত, এটা একটা কথা, জনগণের মত নিয়ে একটা রাজা তৈরি করা হবে। আর কিছু সংখ্যক লোক বলল 3 সন্তানের মধ্যে, এই 3 সন্তানের মধ্যে বাদশা আপনি এটা ফাইনাল করবেন, যে ছেলেটার আচরণ আপনার কাছে সব থেকে ভালো আপনি তাকে দিন। তাহলে এই বাদশাহী তত্ত্ব নিতে গিয়ে সভাসদ ডাকা হলো, সভাসদেরা নিজের নিজের মত প্রকাশ করল। রাজা বলল, বাদশা বলল তোমাদের কথা মেনে নিলাম, যে যেরকম পরামর্শ দিয়েছে আমি সবটাই গ্রহণ করলাম, কিন্তু এর যাচাইটা কে করবে? আমি যদি বলি ছোট ছেলে খুব ভালো, আপনারা তো সব মেনে নেবেন, এটা আমার ক্ষেত্রে ভালো, কেন ও আমার সঙ্গে ভালো আচরণ করে বলে আমি তাকে ভালো বলছি, জনগণ তাকে ভালো নাও বলতে পারে। আমি একজন মেয়ে ছেলের দেখে আমি বড় ছেলের বিয়ে দিলাম, অপূর্ব সুন্দরী, উর্বশী, নর্তকী, সুন্দর, তাকে আমি বড় ছেলে ওই তার স্ত্রীর গুণের উপরে আমি তাকে রাজা করে দিলাম, সেটাও ঠিক হবে না। জনগণ বলছে যে ভোট দিচ্ছি, তো ভোট দিয়ে ভোটের যে
ফলাফলটা হবে সেটা কে নির্ণয় করবে? ঘুরে রাজাই প্রিজাইডিং অফিসার, তিনি কাউন্টিং অফিসার, তিনি সই করবেন। তো সর্বোপরি বাদশাহী কিন্তু এর মূল হোতা এবং দাতা। তাহলে বাদশার উপরে সবকিছু নির্ভর করছে যে বাদশাহীটা কে পাবে। সরাসরি বাদশাহীটা ছেলেদেরকে কাউকে একজনকে না দিয়ে তিনি একটু পলিসি করে তার আচরণটাকে, তাদের কার্যকলাপ, তার অ্যাক্টিভিটি, শিক্ষা দীক্ষা সব কিছুকে ওই বাণিজ্যের মধ্য দিয়ে প্রকাশ করে দেবেন। এরকম ভাবে করলেন। বাণিজ্য তৈরি, 3টা সেট তৈরি হলো। সমুদ্রে তারা পাড়ি দিল, রওনা দিচ্ছে, বাবাকে নমস্কার জানিয়ে যাচ্ছে, প্রণাম করে যাচ্ছে, যেভাবে যায়। বড় ছেলে বেরোলো যখন, তখন মনে হচ্ছে যেন কোনো দেশ জয় করতে যাচ্ছে। তার আড়ম্বরতা, তার চলাফেরা, তার গাম্ভীর্যতা, তার দাপট, মনে হচ্ছে যেন সত্যিকার একজন বাদশা। বাবা, বৃদ্ধ বাবা এক জায়গায় থেকে গেল। বৃদ্ধ বাবার কাছ থেকে কিভাবে বিদায় নিয়ে একজন সন্তান বিদায় হতে পারে সেই জিনিসটি কিন্তু সে দেখালো না। ও দেখালো জনগণকে যে বড় ছেলের যে দাম্ভিকতা, যেরকম ভাবে সত্যি সে দেশ শাসন করতে পারে, ও এটা দেখালো। দেখে নৌকায় উঠে গেল, বাণিজ্য করতে চলে গেল। মেজ ছেলে যেটা, সে বাবার কাছ থেকে বিদায় নিল, কথাবার্তা বলে, যেরকম আমরা পিতা পুত্র যে আলোচনা হয়, যাচ্ছি বাবা, দোয়া করবেন যেন ফিরে আসি, ইত্যাদি ইত্যাদি একটা আলাপ করে চলে। এবার ছোট ছেলে বিদায় হচ্ছে। ছোট ছেলে যখন বিদায় হতে গেছে, ছোট ছেলে কথা বলতে পারে না। কেন বিদায় নিয়ে যাচ্ছি, ফিরে যদি না আসি? বৃদ্ধ বাবাকে রেখে যাচ্ছি, আবার বাবার কি হবে যদি ফিরে না আসে? 5-7 চিন্তা ভাবনা করে বাবার কাছে গিয়ে অনুনয় বিনয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে, তার কাছে আশীর্বাদ নিয়ে একটা যেন একটা করুণ দৃশ্যের মধ্যে দিয়ে ছোট ছেলে বিদায়। 3টা বিদায় 3 রকম হলো। এবারে আমরা গোটা গল্পটা না বলে একটু আমি সবাইকে পার্টিসিপেট করার জন্য বলছি। এবারে যে উন্নত মানের ব্যবসার কথা বলা হলো, সুন্দরী স্ত্রীর কথা বলা হলো, ভোট জনগণ যাকে দিবে তাকে করা হবে, যার আচরণ ভালো তাকে দেওয়া হবে, এর মধ্যে যেটুকু কথা বললাম তার মধ্যে কি হতে পারে মনে হয়? এমনিতে উত্তর চলে আসছে, ছোট ছেলে বোধহয় রাজা হলে ভালো হয়। কেন? তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, মায়া, একটা বাবার প্রতি তার দায়িত্ব। আমি চলে যাচ্ছি, আমার বাবাকে কে দেখবে? আমি চলে যাচ্ছি, আমি যদি মরে যাই আমার দেশের জনগণকে কে দেখবে? রাজা ওই রকম হওয়া উচিত না? সবাই বলবে ছোট ছেলেটা রাজা হলে বোধহয় ভালো। যাকে বিদায় পর্ব হয়ে গেল, প্রথম দৃশ্য শেষ। কোথায় গেল তারা? বাণিজ্যে চলে গেল। বড় ছেলের তরি চলতে 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 এমন এক রাজ্যে গিয়ে হাজির হলো, যে রাজ্যে গিয়ে প্রথমেই স্থলভাগে উঠতেই মাত্রই ডাকাতের হাতে ধরা পড়ে গেল। ডাকাতের হাতে ধরা পড়ে তার যত বাণিজ্যের যত পুঁজি ছিল সব লুটপাট হয়ে গেল। লাই লস্কর যত ছিল সবকে কয়েদি করে দেওয়া হলো। ডাকাতেরা সবকে করায়ত্ত করে। তাহলে ও ওখানে থাক, ও ব্যবসা করতে পারলো না, ও কিন্তু ডাকাতের হাতে ধরা পড়ে গেল। মেজ রাজকুমার চলতে চলতে এমন এক রাজ্যে গিয়ে হাজির হলো, যে রাজ্যে গিয়ে ও মোটামুটি একটা ভালো ব্যবসা করলো, লোকের সঙ্গে আলাপ আলোচনা করলো, সকলে তাকে মেনে নিল। সেখানকার যে রাজা, সেই তাকে মেনে নিল যে এরকম এত দূর থেকে ব্যবসা করতে এসছে, আমাদের সৌভাগ্য, এখানে পণ্য আমদানি রপ্তানি হবে, ভালো হবে। তাকে সাদর অভ্যর্থনা জানালো এবং তার সঙ্গে ব্যবসা করলো, ভালো একটা লাভ করলো। মেজ রাজকুমার
ভালো একটা ব্যবসা করলো। ফিরে যখন চলে আসছে, যতগুলো লোকের সঙ্গে তার আলাপ আলোচনা হলো, ফিরে আসার সময় একটা মায়া জন্মে গেছে। ওরা কিন্তু বিদায় দিতে পারছে না। বলছে, রাজকুমার থেকে যাও এখানে, আমরা তোমার বিয়ে শাদী সব দিয়ে দিচ্ছি, আমরা তোমাকে ছাড়তে চাইছি না। বলে, তা তো করলে হবে না, আমাকে তো ফিরে যেতে হবে, কারণ আমি যে উদ্দেশ্যে এসেছি, যেটা আমাকে রেজাল্টটা বাবাকে দিতেই হবে। বলে, তাহলে আমাদের একটা ছোট অনুরোধ রাখো, আমরা আমাদের সেন্সাস হয় রাজ্যে, সেই রাজ্যের সেন্সাসের টপ মোস্ট যে গার্ল, আমরা এটা তোমাকে উপহার দিতে চাই। যার স্ত্রী সুন্দরী হবে সে পাবে। মেজর রাজকুমার বললো, ভালোই হলো রে বাবা, যা বলেছে, তাহলে আমি এবার পাবোই। তাহলে একটা সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে তাকে একটা বৈবাহিক সম্পর্কে রাজকুমারকে পাঠিয়ে দেবে। তাহলে ওই রাজ্যের সঙ্গে এই রাজ্যের একটা সম্পর্ক থেকে গেল। থাক, ওখানে থাক, বউ সুন্দরী বউ পেয়ে গেল। হ্যাঁ, তাহলে বড়টা কি পেল? ডাকাত দেখলে এ তো রাজকুমার রে, এ তো অনেক ধন সম্পত্তি আছে, তা আমার ঘরের মেয়েটা যদি তাকে দিয়ে দেওয়া যায়, তাহলে এর বউ হয়ে গেল। তাহলে ওখানকার রাজা আমি, এখানকার রাজাও আমি। আমার মেয়ে যখন ওই বাড়ির রাজা, তখন ওখানকার রাজার সব কিছু আমার। ডাকাত তার মেয়ের সঙ্গে বড় ছেলের বিয়ে দিয়ে পাঠালো। মেজ ছেলে দেশের লোকে, দেশের যে টপ মোস্ট ফিগার চরিত্রের যে মেয়ে, সেটা পেল মেজ। এবার ছোট কি ঘটনা? এবার ছোট নৌকা চলতে 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 কে যে কোথায় গেল, কারো কোনো খোঁজ খবর পাওয়া গেল না। সমুদ্রে এদিক ওদিক হয়ে গেল। শুধুমাত্র মধুকর ডিঙায় ছোট রাজকুমার, কয়েকজন দাসী আর দুই একজন রক্ষী। নৌকা চলতে 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 একটা বড় বিল্ডিং আছে, রাজপ্রাসাদ বলা যায়, সেই ঘাটে গিয়ে হাজির। বলে, এখানে আমরা একটু বিশ্রাম করব, আমরা দেখি তো এখানে কি আছে। কয়েকজনকে সাথীকে নিয়ে উপরে গেল। উপরে গিয়ে দেখছে ফাঁকা, একটা লোকজন কেউ নাই। উৎসুক, কি ব্যাপার, এত লোক, এত বড় বাড়ি, এত কি? রাজকুমারের অদম্য স্পৃহা, কি কি জিনিস এটা, কার বাড়ি, শয়তানের বাড়ি, জাদুঘর, কি ইত্যাদি। ঘুরতে 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 সাথে যে কজন ছিল তারাও কিন্তু হারিয়ে গেল। আমরা যদি হাজারদুয়ারি যাই, তাহলে আমরা যদি প্রত্যেকটা ঘর দেখতে যাই, তাহলে আমার সঙ্গী কোথায় গেছে আমি বলতে পারবো না। আমাদের বলতে হয় আমরা ওই হোটেলে থাকবো, তুমি চলে এসছি। গেছি কিনা আমরা হাজারদুয়ারি গেছি। ঠিক সেই রকম ব্যাপার হলো, ওরা কিন্তু সব হারিয়ে গেল। রাজকুমার একা। রাজকুমার ফিরে আসে না, বললে একা হলেও সঙ্গী সাথী যেখানে যাক, কিন্তু আমাকে জানতে হবে এই ঘরটা কার ঘর, এই ঘরটায় কি আছে, এই ঘরটা ফাঁকা কেন, এখানে লোকজন নাই কেন, ইত্যাদি ইত্যাদি। রাজকুমার ঘরের মধ্যে ঢুকতে 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 গিয়ে একটা ঘর, বড় ঘর, অন্দরমহল। সে অন্দরমহলে গিয়ে দেখছে একটা খাটে একটা মেয়ে শুয়ে আছে, কেউ নাই, কেউ নাই। কাছে গিয়ে দেখলো মেয়েটা মারা গেছে মনে হচ্ছে। এত বড় একটা ঘর, পুরো একটা রাজপ্রাসাদ, আর একটাই শুধুমাত্র মেয়ে শুয়ে আছে, আর কেউ নাই। তো রাজকুমার তো কিছু একটু করা যায়। তো মেয়েটার শরীরে একটু মাথায় হাত দিয়েছে, কোনো নড়াচড়া নেই কিছু। তো মাথার কাছে একটা ছড়ি, কাঠি, লাঠি দেখতে, তো লাঠিটা যেমন হাতে নিয়েছে তেমন মেয়েটা কেঁপে উঠেছে। তো যখন লাঠিটা হাতে নিয়েছে মেয়েটা কেঁপে উঠেছে। বাহ, কি ব্যাপার, তাহলে জাদু তো আছে। এটা যখন হাতে নিয়েছে মেয়েটা কেঁপে উঠেছে, ওটা যখন নিয়েছে তখন মেয়েটাই উঠে বসে গেছে। কি ব্যাপার, তুমি কি করে এখানে এলে? তুমি তো মানুষ, তুমি পালাও এখান থেকে, রাক্ষসে ধরে ফেল। ওই মেয়ে তখন বললো যে রাক্ষসে ধরে ফেল, আমি রাজকুমারী, সবাইকে খেয়ে শেষ করে দিয়েছে রাক্ষসে, আমাকে শুধু বাঁচিয়ে রেখেছে, আমি সুন্দরী, তার সেবা করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। ওর মুখ থেকে, রাক্ষসের মুখ থেকে শুধু মা কথাটা বেরিয়েছিল বলে আমি তার মা হিসাবে এখানে আছি, নইলে আমাকেও খেয়ে দিত।
তুমি তাড়াতাড়ি পালাও। বলে আমি যাবো কোথায়, আর তোমাকে এই অবস্থায় রেখে চলে যাব? না, মরবো তো মরবো, কিন্তু আমি তোমাকে না নিয়ে যাব না। তাহলে ইতিহাস কি জানা গেল? অসহায় পড়ে আছে, বিপদে পড়ে আছে মেয়েটা, বাধ্য হয়ে সেখানে আছে, পোলাও খাওয়ার জন্য সেখানে শুয়ে নাই। তাহলে তাকে উদ্ধার না করে রাজকুমার আমি কোনো মতেই যাব না। বলে ঠিক আছে, তুমি পাশের ঘরে যাও, চট করে পাশের ঘরে গিয়ে তালা বন্ধ করে থাকো তুমি এখানে, এক্ষুনি রাক্ষস চলে আসবে। এসে আবার বলে তুমি আমাকে কি করো, তুমি আমাকে শুইয়ে দাও, আর এই ঘরে তুমি এসে থেকে দিও। ঘরটা দেখিয়ে দিল, সে কাটিয়ে দিয়ে দিল, মেয়ে ঘুমিয়ে গেল। তারপরে পরেই রাক্ষস এসে হাজির হয়ে গেল। ঢুকতে ঢুকতে বলছে, মারে, ওকে জীবিত করার পর মারে, আজকে যেন মানব মানব গন্ধ পাচ্ছি, মানব মানব গন্ধ পাচ্ছি আজকে। বলছে মানব মানব গন্ধ? আমি তো মানবই, কিন্তু মানব। বলে না না, মানবী গন্ধ আলাদা আর মানবের গন্ধ আলাদা। ওরা রাক্ষস তো, কোনটা মাংস কেমন ওরে জানে। বললো বাবা তুমি জানো তো, ওই মানবের হাড় থেকে আমার জন্ম, আমি কিন্তু মাটি থেকে জন্ম নই, আমি তো মানব। আদম এবং হাওয়ার যে ইতিহাস, তাহলে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, নিজের হাতে তৈরি করলে, তার মনটাকে সন্তুষ্ট দেওয়ার জন্য একটা নারীকে তৈরি করলে, আদমের হাড় থেকে তো তৈরি হলো। তাহলে ওখানে কি মানব গন্ধটা নাই? মানবের অংশ কি নারীর মধ্যে নাই? তাহলে গন্ধটা হবে না কেন? এই জন্যই মানব মানব গন্ধ। আমি একধারে মানবী, কিন্তু আমি তো মানব, ওই গন্ধ বাবা তুমি পাও। বলে ঠিক আছে, যাকে আজকে আমার শরীর খুব ক্লান্ত, তুই আমার একটু মাথাটা টিপে দে মা। হ্যাঁ, মাথা টিপতে টিপতে এবার বললে, আমাকে তো তুই মেরে ফেলিস সব দিদি, এবার তুই মর। কাঠিটাকে দুই দিকে রেখে দিয়েছে, আরামসে ঘুমাচ্ছে। এবার ওই ঘরে গিয়ে রাজকুমারকে নিয়ে পালাবে। চলো, কোথায় যাবে? এতদিন কি রাজকুমারী পালাতে পারতো না? পালাবার চেষ্টা করতো না? কিন্তু কোনো উপায় আছে কি? তাকে নিয়ে যাওয়ার মতো, তাকে স্থানান্তরিত করার জন্য কেউ তাকে সাহায্য করার ছিল না। একজনকে পেয়েছে তো কমপক্ষে, সুতরাং তার হাত ধরে একটু বাঁচার চেষ্টা করব। রাজকুমারকে নিয়ে ছুটল। রাজকুমার ঘাটে এসে দেখছে যত লাই লস্কর যারা আছে সবাই বসে বসে কাঁদছে। কেন? রাজাকে আমরা কি বলে জানাবো যে রাজকুমারকে আমরা নিয়ে গেলাম, অথচ রাজকুমারকে ছাড়া আমার এই নৌকা ফিরে যাবে? খুব চিন্তা হয়ে গেল, ওরা কাঁদছে। এরা দুজনে গিয়ে কান্না থেকে হাসি এলো, মনটা ভরে গেল। বলে চলো, আর দেরি নয়, এবার ওই রাজকুমারীকে নিয়ে বাড়ি ফিরে এলো। তো যখন রাজকুমারীকে নিয়ে বাড়ি ফিরে এলো, তাহলে কটা বউ এলো? 3টা বউ হয়ে গেছে। তাহলে আমার প্রশ্নের মধ্যে ছিল, ক্যাটাগরির মধ্যে ছিল যে ভালো ব্যবসা যে করবে, এখানে ব্যবসাটা কোনটা? ব্যবসা কোন ব্যবসাটা হলো? মেজ ছেলে কিন্তু ব্যবসা করেছে, ও কিন্তু অনেক অর্থ উপার্জন করেছে, সুন্দরী একটা সতী সাধ্যী একটা মেয়ে পেয়ে গেছে। এবার রাজা কি হবে আমরা আলোচনা করি। এবার ব্যবসার দিক দিয়ে উন্নত মানের ব্যবসার জন্য মেজ ছেলে কিন্তু এবারে পেয়ে যেতে পারে, তাই কি না? আমরা ভাবছি যে মেজ ছেলে পেয়ে যেতে পারে। কার কি মত হতে পারে? ছোট ব্যবসা করার একদিনের সুযোগ পায়নি। এক সাহাবী নবী সাহেবের কাছে রোজ তার ধর্মের কথাগুলো শুনতেন। ইহুদি তো শুনতে 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 বয়স হয়ে গেছে, 18-20 বছর বয়স হয়ে গেছে ছেলেটা, কিন্তু তখনও কিন্তু নবীর হাতে বায়াত হয়নি, মানে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু নবীর সেই সুন্দর কথাগুলো শুনতো। তো কদিন যাই না ছেলেটা, সাহাবীদের জিজ্ঞেস করলো যে ওই ছেলেটা, ইহুদি ছেলেটা কেন আসে না?
বলে হুজুর আর ও আসতে পারবে না, ও মারণ ব্যাধিতে পড়েছে, ও মরে যাবে বোধহয়, আর বাঁচবে না। মশাই বললেন যে কি, যে ছেলেটা আমার কাছে এসে এত সুন্দর গল্প শুনতো, আমার খেদমতো করতো, তো চলো মৃত্যুকাল তাকে একটু দেখে আসি। মানবিকতার কথা কিন্তু আসছে এখানে, একটু দেখে আসি। তো দেখতে গেল, নবী সাহেবকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলল। নবী সাহেব বললেন, সাহাবী, তুমি আমার ধর্মান্তরিত না হয়েছে, বায়াত না হলেও তুমি আমার লোক, তো আমার সঙ্গে এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তুমি আমার যদি হয়ে যাও তাহলে তুমি জান্নাত পাবে। কি হতে হবে? বলে আমার হাত দিয়ে বলো, কালমা শাহাদাত পাঠ করলো, দিয়েও বললো, কি হলো? বলে মুসলমান হয়ে গেল এক কথায়। যখনই হয়ে গেল বাড়ি ফিরে এলো সবাই, বাড়িতে ঢুকছে মশাই, এর মধ্যে খবর এলো যে ওই ছেলেটা মারা গেছে। সাহাবীদের বললো, যাও ওকে গোসল দেওয়াও, ওর দাফন কাফনের ব্যবস্থা হবে। কাফন করা হলো, তাকে সেই মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি, সেখানে তাকে নিয়ে দাফন করা হচ্ছে। নবী সাহেব বললেন যে তার জানাজাটা আমি নিজে গিয়ে পড়াবো। ওই ছেলেটাকে একদিন নামাজ পড়তে পেরেছিল? পারেনি। একদিন রোজা করতে পেরেছিল? পারেনি। একদিন বাবা মার ওই ইসলাম মতে সেবা করতে গেছিল? পারেনি। কিচ্ছু করতে পারেনি। ও ইসলামের কোনো একটা দিন কিচ্ছু করতে পারেনি। ছোট ছেলে একটা ব্যবসাও করতে পারল, এমনি ঘুরে এলো। কি নিয়ে এলো? মহৎ একটা ব্যবসা করে ঘুরে এলো। এই ব্যবসাটা টাকা পয়সার ব্যবসা, দুনিয়ার ব্যবসা নয়। যে সব থেকে বিবেক বুদ্ধি দিয়ে অসহায়কে সহায় দেবে, অত্যাচারী থেকে যে বাঁচাবে, সেই আসল। যখন ফিরে এলো, রাজা দেখলো যে ছোট ছেলে কিচ্ছু করতে পারেনি, কিন্তু একটা অসহায় মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসছে। বললে যে যতই বড় ব্যবসা করে আসুক, ছোট ছেলের ব্যবসাটা আমাকে সব থেকে ভালো লেগেছে। কেন? একজনকে বাঁচিয়ে, ও নিজের শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে ও একজনকে উদ্ধার করে এখানে নিয়ে এসছে। এটাই ছিল তার জন্য বড় ব্যবসা। আমরা ব্যবসা করতে গিয়ে শুধু টাকা পয়সা যদি মানে আয় উপার্জনের দিকে যদি যাই, আমার বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে যদি ব্যবসা করি, সেই ব্যবসাটা কিন্তু ব্যবসা হয় না। এবারে এসে হাজির হচ্ছে যে তাহলে ছোট ছেলেটা এবার বাচ্চা হয়ে যাবে না, কিরকম বলছি? সবার মত কি? কাকে দেওয়া যাবে? রাজকুমারী। A good relation cannot maintain without equality. রিলেশনটা কার কি হলো? বিবাহ সম্পর্কটা সমতা না থাকলে সুন্দর হয় না। এবার আমরা বিচার যদি করি, রাজকুমারের বিয়ে হয়েছে রাজকুমারীর সাথে, ঠিক আছে? মেজ ছেলে রাজকুমার কিন্তু একটা সতী সাধ্যের সঙ্গে বিয়ে হয়েছে, ও কিন্তু রাজকুমারী না। বড় ছেলের বিয়ে হয়েছে ডাকাতের মেয়ের সঙ্গে, যে আদব কায়দা কোনো কিছু জানে না। তাহলে এখানে বিয়ের যে নীতি, সেই নীতি অনুযায়ী বউটা পেয়েছে কে? ছোট ছেলেটা। কেন? এ রাজকুমার আর পেয়ে গেছে রাজকুমারী। তাহলে ছোট ছেলেকে সিংহাসনে বসাতে রাজার এতটুকু আর দ্বিধা হলো না। উন্নত মানের ব্যবসায় এখানে এটাই হলো যে অর্থের ব্যবসাটা ব্যবসা নয়, মানবিকতার ব্যবসাটাই হচ্ছে আমাদের এই দুনিয়াতে, এই পৃথিবীতে মানবিকতার ব্যবসাটাই হচ্ছে বড় ব্যবসা। আমরা এর মধ্যে আমরা প্রশ্ন উত্তরে আসতে পারি। কিছু কিছু প্রশ্ন আসুক। কি কি প্রশ্ন করতে পারি? আমি যে পড়িয়ে দিলাম গল্পটা, এবার আমি প্রশ্ন করবো ছাত্রদেরকে। এই গল্পটার উপরে মাস্টারমশাইরা প্রশ্ন করবে। ছোট প্রশ্ন হবে, একটু মাঝারি হবে, বড় প্রশ্ন। তাহলে কি কি রকমের প্রশ্ন হতে পারে? এক দুজন কেউ
গল্পটা শোনো, বুঝা গেল তো গল্পটা? কিরকম প্রশ্ন হতে পারে? আমি যদি গল্পটা বলে থাকি, বুঝতে পেরে থাকি, মানে আমার বক্তব্যটা যদি আপনারা সবাই বুঝে থাকেন, তাহলে আমার গল্পটা বলা হলো, নাহলে আমার এই গল্পটা বলা হলো না, শুধু বক বক করা যাবে। তো যদি বুঝে থাকেন, আপনারা সবাই আমরা টিচার, যদি আমরা এটাকে বিষয়বস্তুটাকে যদি ঠিক মতন বুঝে নিতে পেরে থাকি, তাহলে এর মধ্যে থেকে ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন এবং বড় প্রশ্ন, শূন্যস্থান পূরণ সব এর মধ্যে হয়ে যাবে। দুই একটা প্রশ্ন কারোর কাছ থেকে আসতে পারে। অতি সংক্ষিপ্ত কি আসতে পারে? হ্যাঁ, একটা। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা প্রশ্ন করতে পারি যে ওই বাদশার কয়টা ছেলে ছিল? তাহলে 3টে ছেলে। ওই বাদশার কোনো মেয়ে ছিল কি? না, কেন মেয়ের কথা নাই এখানে। যদি আমি তাকে ছাত্রকে ফলসে ফেলার জন্য বলি, রাজার 2টি ছেলে ছিল এবং 1টি মেয়ে ছিল, রাজার 3টি ছেলে ছিল, রাজার 4টি ছেলে ছিল, রাজার 3টি মেয়ে ছিল, কোনোটাই ঠিক নয়, এরকম ভাবে প্রশ্ন করতে পারি আমরা। তাহলে প্রথম প্রশ্ন আমার আসতে পারে এখানে যে ওই রাজার কয় পুত্র ছিল? একটা প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, 2-1টি বাক্যে উত্তর দাও। যেমন বড় ছেলে কিভাবে তার ব্যবসায়ী গেছিল, তার নৌকা, তার সামঞ্জস্য কি কি জিনিস নিয়ে বা যাত্রার যে সূচি বা যাত্রার যে তার অ্যাক্টিভিটি, সেটা বর্ণনা করো, ছোট মাঝারি। ম্যাডাম বলেন, বাংলা পড়া না, আমি কথা হচ্ছে কি, এটা তো আর ওই ছাত্রছাত্রীদের পড়া নয়, মানে আমি মাস্টারদের কথা। তো আমরা এর মধ্যে থেকে পুরো জিনিসটা বুঝে নিলাম, বুঝে নিয়ে গিয়ে আমরা তো ছেলেদের কাছ থেকে প্রশ্ন করবো। বোর্ড ওয়ার্ক এখন চলছে, ধরে নিতে হবে যে বোর্ড ওয়ার্ক করছি যে আমি ওই বাদশার কয় পুত্র ছিল। তো দেখা যাবে, আসুন, আমি তো ওইদিকে গেলে হবে না। আচ্ছা আসুন, হানো তুমি এদিকে চলে এসো। কটা হবে, কিরকম ভাবে হবে, মাঝারি প্রশ্ন কেমন হবে, বড় প্রশ্ন কেমন হবে, হ্যাঁ, এগুলো আমরা যদি মোটামুটি নিজেরা একটু আলোচনা করে ঠিক করে দিতে পারি, আজান শেষ হয়ে যাক, আপনারা এটা করেন। ব্যাপারটা হলো যে আমরা এখানে কি রকমের প্রশ্নগুলো করতে পারি। তো ওখান থেকে এসেছিল যে ছোট প্রশ্ন, একান্ত ছোট প্রশ্ন আমরা বলতে পারি বাচ্চার কয় ছেলে ছিল? তারা বাচ্চার 3 ছেলে ছিল, উত্তরটা হয়ে গেল। এবারে তারপরে একটু মাঝারি কি রকম বললে যেন? বাচ্চার 2 ছেলে। আচ্ছা, তাহলে বাচ্চা কোন ছেলে? অনেক প্রশ্ন আসতে পারে। কথাটা হচ্ছে যে এই গল্পটা প্রতিটা লাইনেই প্রশ্ন হতে পারে, প্রতিটা লাইনে। আমি এবারে যে প্রশ্নগুলো ওখান থেকে এলো সেটা কিন্তু সত্যি কথাই এরকম, এগুলো প্রশ্ন করা যেতে পারে যে বড় রাজকুমার কিভাবে তার সেই যাত্রা শুরু করেছিল, তার যাত্রার যে অ্যাক্টিভিটিস কীরকম, এটা আমরা বলতে পারি। তারপরে মেজ ছেলে কিভাবে বেরিয়ে গেল, কিভাবে, এটা বলতে পারি। ছোট ছেলে যাওয়ার সময় কি দৃশ্য ঘটলো, বড় এবং মেজর মধ্যে একেবারে কোনো মিল নাই। ছোট ছেলের যাত্রাটা সত্যিকারই একটা বিচ্ছেদ। কেন? যে মানুষের জীবনটা সর্বক্ষণের জন্য বিচ্ছেদ না। আমরা এই মুহূর্তে আছি, ওই মুহূর্তে না, এই নিমেষে আছি, পর নিমেষে নাই, জীবন পাশাপাশি। এখন কথা বলছি, এক্ষুনি আমার কথা বন্ধ হয়ে যেতে পারে। এটা ভাবনা চিন্তা করেছিল ছোট রাজকুমার। আর একটা জিনিস বলা হলো যে বিদায়, সেই বিদায়টা যদি তার শেষ হয়ে যায়, শেষ বিদায় হয়, এই জন্য তার চোখ দিয়ে অশ্রু ঝরেছিল।
এবার জিনিসটাকে যদি মনোগ্রাহী সুন্দরভাবে করার জন্য আমরা বলতে পারি সাহিত্যের দিকে চলে আসি, তাহলে এর মধ্যে সাহিত্যের কি ছোঁয়া আছে? আমি যেমন একটা গল্প বলবো, এটা সাহিত্য কি, এটা উপন্যাস কি, এটা নাটকীয়তার মধ্যে কি আছে? এগুলো প্রশ্ন করা যেতে পারে নাকি? করা যেতে পারে। এর মধ্যে সাহিত্যের কি ছোঁয়া আছে? তাহলে আমি এখানে যদি বলি যে আমি সাহিত্যের কথা বলবো এই গল্পটার মধ্য দিয়ে, এটা মানে ব্যাপক অর্থে চলে এলো, ওগুলো ছোট প্রশ্নগুলো হয়ে গেল। যদি এমনি বলি যে ছোট রাজকুমারের সেই বাণিজ্য যাত্রার সব ইতিহাস বর্ণনা করো, একটা বড় প্রশ্ন হয়ে গেল। মেজ রাজকুমারের এটা বর্ণনা করো, বড় রাজকুমার, এর বড় বড় প্রশ্ন হয়ে গেল। এটা সব উত্তর আমরা দিতে পারবো। কিন্তু এবার ব্যাপক অর্থে যে প্রশ্নগুলো হবে সেটার দিকে একবার লক্ষ্য দিই। এইটুকুতেই আসবে শিক্ষক শিক্ষিকার যে জ্ঞানের ভান্ডার, শিক্ষক শিক্ষিকার জ্ঞানের ভান্ডারটা এই জায়গাটাতে পূর্ণ। এমনি গল্প বলার, গল্পের প্রশ্ন উত্তর এটা স্বাভাবিক, এটা ছাত্রছাত্রীদের জন্য, এটা ঠিক আছে। কিন্তু মাস্টারমশাইদের যে এই যে শিক্ষা, মাস্টারমশাইদের কাছে এই যে গল্প বলাটা, কেন একটা গালগপ্প আমি বলবো, কেন একটা গল্প বলে পড়াটা আমি শুরু করব? জাস্ট এটা একটা গল্প বললাম না, কিন্তু এর মধ্যে পড়া এলো। তো পড়াটা কি? পড়া এসে বলছি আমি ব্যাপক অর্থে কিছু প্রশ্ন করতে চাইছি যে তাহলে সাহিত্য কি জিনিস, উপন্যাস কি জিনিস, নাটক কি জিনিস? তো এর মধ্যে আমার সাহিত্যের কি সময়, আমি তো সাহিত্য পড়াতে এসেছি, কি আছে এর? হ্যাঁ, তো বলছিলাম কি যে আমি এর মধ্যে ব্যাপক অর্থে কতগুলো প্রশ্নের কথা আমি বলছি, যেটা আমার মনে জেগেছে, এ থেকে আমি বলবো যে এটা এর মধ্যে সাহিত্যের কি আছে রে বাবা। একটা গল্প পড়লাম, প্রশ্ন উত্তর দিলাম, যে এর মধ্যে আবার সাহিত্য কি আছে এর মধ্যে? এটা সাহিত্য কি একটা প্রশ্ন হতে পারে। তাহলে কোন জায়গাগুলো আমি লিখবো এই গল্পটার মধ্যে? তাহলে সাহিত্য কি, যেমন এর আগে একটু বললাম যে মহামানব কি, ঠিক সেই রকমই ভাবে আমাকে কিন্তু এখন জানতে হবে তাহলে সাহিত্যটা কি। প্রত্যেকের জীবনটাই কিন্তু সাহিত্য। দ্বন্দ্ব সংঘাতপূর্ণ জীবন ইতিহাসই হচ্ছে সাহিত্য। কোনো এমন মহাপুরুষ নেই যার জীবনে দ্বন্দ্ব সংঘাত আসেনি, শুধুমাত্র আনন্দের মধ্য দিয়ে মহাপুরুষ হয়ে গেছে, এরকম একটাও পাওয়া যাবে না। যে জীবনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, ব্যথা বেদনা, কর্তব্য, হাসি কান্না সব কিছু যে চরিত্রের মধ্যে, যে জীবনের মধ্যে এসে হাজির হবে, সেই জীবনটাই হচ্ছে সাহিত্যের জীবন, সেই জীবনটাই হচ্ছে উপন্যাসের জীবন, সেই জীবনটাই হচ্ছে নাটকের জীবন। আফটার অল আমরা সবাই কিন্তু এক একজন আমরা অভিনেতা এবং অভিনেত্রী। আমরা এই দুনিয়াতে চলছি ফিরছি, যা কিছু করছি, আমরা কিন্তু আমার রোল আমি পালন করে যাচ্ছি। কেউ রাজার রোল, কেউ হয়তো বাদশা, ফকির, বিভিন্ন রকমের ভাবে আমরা কিন্তু এই দুনিয়াতে চলছি। কিন্তু প্রত্যেকের জীবনে একটা ইতিহাস রয়েছে। এই ইতিহাসটা যে ঐতিহাসিক, যে কবি, যে লেখক, যে দার্শনিক সুন্দর করে ব্যক্ত করতে পারবে, মনে হবে যেন আমার কথাটাই উনি লিখেছেন, তাহলে তখন সেটা হবে সাহিত্য, তখন সেটা হবে জীবন। তো জীবনে চলাফেরাটা এবং জীবনের সবকিছুই দ্বন্দ্ব সংঘাত, মানবের জীবনের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা এর মধ্যে পেয়েছি কি। এবারে এর মধ্যে লেখাটা উঠে যেতে পারে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। যে সাহিত্যের যত সাহিত্য আছে, উপন্যাস আছে, নভেল আছে, নাটক আছে, যা কিছু আছে, গ্রন্থ, মহাভারত, বাইবেল, ত্রিপিটক, যা কিছু আছে, এগুলো আছে এক একটা ইতিহাস। মানুষকে নিয়েই কিন্তু তৈরি এগুলো সবকিছু, মানুষের বর্ণনায় সবকিছু আছে এখানে। আমরা কিন্তু এই গল্পটার মধ্যে আমরা ওই রকম মহান এক গ্রন্থের কি ছোঁয়া পেয়েছি প্রশ্ন করা যেতে পারে না?
এই গল্পটার মধ্যে মহান গ্রন্থের, সেই মহান উপন্যাসের কোন ছোঁয়া এই গল্পের মধ্যে রয়েছে? আছে? কে বলতে পারে কি আছে? মহান গ্রন্থের, কোন এক মহান গ্রন্থের ছোঁয়া এই গল্পের মধ্যে আছে। যে ইতিহাসটা এখানে, যে ডায়লগটা এখানে আছে, সে ডায়লগটা কোন এক মহান গ্রন্থে আছে। হ্যাঁ, কোরআনে আছে। কি, কোথায় আছে? কোন কথাটা? কোন কথাটা এই গল্পের মধ্যে আছে? কোন এক মহান গ্রন্থের একটা ডায়লগ এই গল্পটার মধ্যে আছে। কোনটা? মৌলভী সাহেব, এটা বলতে হবে। এবার আমার ওইটা বলেছে মানে সিওর না, কিন্তু ইসমাইল যখন মানে কি একটু ওই গল্পটার সঙ্গে সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে কি না, একেবারে মহান গ্রন্থের একটা ডায়লগ তোলা আছে এই গল্পটার মধ্যে বলা হলো। এটা সব ধর্মগ্রন্থে আছে, ভালো ব্যবহার আছে। এটা সব গ্রন্থে আছে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের সভাপতি সাহেব একটু আগেই ভাষণে বললেন যে এমন কোনো গ্রন্থ নেই যে মানুষকে খারাপ কথা শিক্ষা দেওয়া হয়েছে, সবটাই ভালো কথা বলা হয়েছে। আমি আমার ভাষণে বলেছি, স্বামী বিবেকানন্দের কথা আমি উল্লেখ করে বলেছি, তাতে করে কিন্তু ভালো কথাই বলা হয়েছে। এটা কোন এমন একটা ডায়লগ এখানে আমরা বলেছি, মনে আছে কি? সেই কোন এক মহান গ্রন্থ থেকে একটা ডায়লগ এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে, যেটা আমাদেরকে বলতে হবে। বলেছি কি? এরকম কিছু আছে কি? কোন ঘটনা আছে কি? বলিনি না, কিন্তু তার ঘটনাটা বলেছি। ঘটনাটা কিন্তু বলেছি। কি, কার সঙ্গে আছে? মিল আছে কিছু? বাইবেলের সঙ্গে আছে এরকম ঘটনার কোনো মিল আছে? অসহায় অবস্থায় পড়েছিল, তাকে উদ্ধার করা হয়েছিল, আছে? How many times you should forgive your brother and never? Jesus Christ said, কি বললেন? তখন ওই লোকটা বলল যে স্যার, আমি কতবার আমার প্রতিবেশীকে ক্ষমা করতে পারি? তো প্রশ্ন করার পরে আবার উত্তর করছে কি, স্যার 7 times। আমি 7 বার ক্ষমা করে দেবো স্যার। নট 7 times but 70 times 7। যীশুখ্রিস্ট বললেন কি, না না না, 7 বার, শুধু 7 বার নয়, 70 বার যে তোমার উপকার করেছে তাকে তুমি ক্ষমা করে দিও। এখানে কিন্তু ওই রকম কোনো ইতিহাস বলা নেই, কিন্তু বলা হয়েছে যে বাইবেলের এমন একটা জায়গা এখানে আছে যে উদ্ধার করে নিয়ে এসছে। সরাইখানায় তাকে ভর্তি করেছে, নিজের পে করেছে, নিজের পকেট থেকে করেছে না? হ্যাঁ, গুড সামারিটানে পড়েছে না? 9, 8, 9 না কিছু আছে? ও নেই এখন না। আচ্ছা, যাই হোক, জানা থাকলে সুবিধা হতো। তো যাই হোক, ছোট রাজকুমার কি করলো? অসহায় অবস্থায় পড়েছিল, উদ্ধার করে নিয়ে এসছে না? তাহলে বাইবেলের সঙ্গে খানিক মিল আছে, আছে না? তাহলে ওই দিকটা আমরা বাইবেল গ্রন্থের সঙ্গে আমরা মিল করতে পারি যে ছোট রাজকুমার অসহায় ওই মানুষটাকে যে পড়েছিল অত্যাচারিত, ডাকাতের কাছে সে অত্যাচারিত হয়েছিল, তাকে উদ্ধার করে নিয়ে এসে সরাইখানায় ভর্তি করেছিল, ওই মেয়েটাকে তুলে নিয়ে এসে রানী বানিয়ে দিয়েছিল। খানিকটা সিমিলারিটি আছে এই দিক দিয়ে। এবারে বলছি ইসলামের মধ্যে, আমি বলছি যে এরকম একটা অসহায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে অসহায় অবস্থায় ছিল, সেখান থেকে তাকে উদ্ধার করলো, তার মিলন হলো। ফির জুদে না হোনে সে কাইসে মিলেঙ্গে রাজু। জুদা করেছিল কে? কে জুদা করেছিল? আল্লাহ। আল্লাহ জুদা করেছিল, তাই না? সিংহলে নামিয়েছিল বাবা আদমকে, আর জেদ্দাতে নামিয়েছিল কাকে? মা হাওয়াকে। নায়কটা থাকলো এখানে আর নায়িকা থাকলো ওখানে। দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না, কিন্তু মিলন তাদের করতেই হবে। কেন? দুটাই প্রাণী এই দুনিয়াতে এসেছে, তাহলে তারা স্বামী স্ত্রী, তাদেরকে এক জায়গায় হতেই হবে। তাহলে বাবা আদম কি করেছিল? 7 সমুদ্র 13 নদী পাহাড় পর্বত পার হয়ে গিয়ে সেই মা হাওয়ার কাছে আরাফার মাঠে গিয়ে দেখা হলো। জাবালে রহমত আমরা দেখে এসেছি, সেখানে আছে।
যে এখানে মা হাওয়া এবং আদম সেখানে গিয়ে মিলিত হয়েছিলেন, সেই পর্বতের নাম বলা হয়েছে জাবালের রহমান। নিজের চোখে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। যে আরবিয়ান কান্ট্রি, আরব, মক্কা, মদিনা, যে এত সুন্দর একটা দেশ, সেটা দেখার, সেটা ভ্রমণ করার, সেখানে গিয়ে কিছু কথা আল্লাহর সঙ্গে বলার আমার সুযোগ হয়েছে, খুব ভালো হয়েছে। তো ছোট রাজকুমার কি করলো? তাহলে মেয়েটাকে উদ্ধার করার জন্য সেখান থেকে ছুটে ওখানে গেল, অসহায় মেয়েটাকে উঠিয়ে নিয়ে এলো। তাহলে মা হাওয়া আর বাবা আদম, মেয়েটা কি এসেছিল না ছোট ছেলেটা বাণিজ্য করতে গেছিল? তাহলে আদমের কাজ করলো ছোট ছেলে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে মা হাওয়ার সঙ্গে মিলিত হলো, ওই রাজকুমারীর সঙ্গে মিলিত হলো কে? ছোট রাজকুমার। ধর্মের ছোঁয়া এসে হাজির হলো। আর কি কথা বলা হলো? যে বাবা, মানবী মানবী তো লাগবেই, মানব মানব গন্ধ তো লাগবেই বাবা। কেন বলো, এবার বলো, তোমরা বলো, আমার যারা বুদ্ধি হাই স্কুলের ছাত্রী বলো না, আমি তো পড়িয়েছি ওদের। তাহলে মানব মানব গন্ধ হতে পারে। তাহলে এটা কোথায় আছে? মানবের হাট থেকে মানবীর জন্ম হয়েছে, কোথায় আছে? কোরআনে নাই, আছে না? তাহলে ইসলামের সঙ্গে এখানে মিল হলো, ইসলামের সঙ্গে মা হাওয়া এবং আদমের মিলনের কথা মিল হলো। বাইবেলের সঙ্গে মিল হলো কোথায়? অসহায় অবস্থায় পড়েছিল ছোট রাজকুমার, তাকে উদ্ধার করে নিয়ে এসে রানী বানিয়ে দিল। তাহলে যতগুলো জিনিস আছে, যে গল্পগুলো আছে, সেগুলো যদি একটু ব্যাপক দৃষ্টিতে যদি ভাবা যায়, তাহলে এর মধ্যে ধর্ম আছে, এর মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে অর্থনীতি আছে, এর মধ্যে চিন্তা নীতি আছে, এর মধ্যে বাস্তবতা আছে, এর মধ্যে প্রাকৃতিক সব কিছু আছে, এনভায়রনমেন্ট আছে, সব কিছু আছে না? কোন প্রকৃতিতে বড় রাজকুমার ব্যবসা করতে পারেন? কোন এনভায়রনমেন্টের মধ্যে পড়ে বড় রাজকুমার কোনো ব্যবসাই করতে পারে? টাকা দাঁড়াতে ধরা পড়ে গেছিল, তাহলে তার পরিবেশটা কিন্তু খারাপ ছিল। ছোট মেজ রাজকুমার কোন পরিবেশের মধ্যে ভালো একটা ব্যবসা করেছিল? তাহলে ব্যবসার জায়গাতে গেছিল, যাকে অভ্যর্থনা জানিয়েছিল, তাই না? তাকে গেস্ট হিসেবে মেনে নিয়েছিল, তার সঙ্গে বাণিজ্য সম্পর্ক করেছিল, এদেশ ওদেশের রপ্তানি আমদানি রপ্তানি ব্যবসা হয়েছিল। তাহলে এখানে আমার ব্যবসার একটা অর্থনীতির দিকটা ছিল এই গল্পটার মধ্যে। আমি গল্প একটা বললাম, গল্পের মধ্যে এই জিনিসগুলো বেরিয়ে আসছে, এটাকে অমূলক লাগছে, খারাপ লাগছে? তাহলে এবার বলতে হবে যে গল্প কি জিনিস। এবার বলো, গল্প তাহলে কি? গল্প কি তাহলে? বলে একটা গল্প লেখো, ছেলে মেয়েদেরকে দেওয়া হয়, এই পয়েন্ট দেওয়া হলো, একটা গল্প লেখো। আমার ছাত্র এখানে বসে আছে, হাতে খড়ি, যে কবিতা লিখতে বলা বা নাটক লেখা, গল্প লেখা মাস্টারমশাই আমাদের হাত ধরে ধরে শিখেছে। যাই হোক, আমার মন বললো কি শিখেছে না শিখেছে আমার মনে নেই, কিন্তু আমি এখন বলছি যে এটা, যে এক কতগুলো পয়েন্ট এখানে দিয়ে দেওয়া হলো, বলা হলো যে একটা গল্প লেখা। মহাপুরুষের জীবনী প্যারাগ্রাফ লেখা হয় না, তাদের পয়েন্ট দেওয়া থাকে না? ওটাকে এলাবোরেট করে দিতে গেলে একটা গল্প হয়ে যায় না? হয়ে যায়। তাহলে গল্পটা কি? আমরা এই যে এতগুলো বলা বলি বললাম, তার মধ্যে একটা জিস্টে এসে আমরা হাজির হতে পারি যে গল্পটা কি হলো। এই গল্পটা শেষে আমরা একটা নীতি কথা দিব, সেটা পরে জিজ্ঞেস করবো। এটা লাস্ট নীতি কথা মানে হচ্ছে আমি শেষ করবো, এটা পরে বলবো। তাহলে এইটার আমরা কিন্তু গল্পটা করলাম, তা গল্পটা কি, আমরা কি পেলাম এইটুকু আলোচনার মধ্যে? ছেলে মেয়েদেরকে তো বলবো আমরা যে বাবা, তোমাদেরকে এই গল্পটা তো পড়ালাম, তো তোমরা এর মধ্যে কি বুঝলে? তাহলে গল্প কিরকম হয়, কি জিনিস, কি কি কথাগুলো বলতে হয়, কেমন করে বলতে হয়, কি করে এগুলো আসবে? আমি কিন্তু আমার গল্পের মধ্যে মানে প্রথম স্টার্টিং এ কিন্তু আমি বলেছিলাম কি বলেছিলাম, যে আমার বক্তব্য যদি শ্রোতা বুঝতে না পারে, তাহলে আমার বক্তব্যটা কিন্তু বক্তব্য হলো না। আমার রচনাটা যদি ধারাবাহিকভাবে লেখা না হয়,
তাহলে সেটা রচনা হলো না। কেন? ও জন্মিবে, তার বাবার নাম কি, মায়ের নাম কি, কোন সালে জন্মিলো, কোন কোথায় ছোট কালে লেখাপড়া করলো, তারপরে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনেক অনেক লেখাপড়া করলো। তারপরে বৃহত্তর এই দুনিয়ার মধ্যে সমাজে জড়িয়ে পড়লো, দ্বন্দ্ব, সংঘাত, ব্যথা বেদনা, এগুলো করে শেষে এসে দেখা গেল কি হাসতে হাসতে চলে গেল। আর সবাই কি কাঁদিল। আমার ভাষণের মধ্যে সে কথাটা বলেছিলাম যে হাসতে হাসতে যেন আমি মরতে পারি, আর যখন আমি হেসে মরব তখন আমার যত লোক সবাই যেন সেদিন কাঁদে, কমপক্ষে কাঁদে, কমপক্ষে বলে একটা বন্ধুকে হারালাম, একটা মাস্টারকে হারালাম, একটা অভিভাবককে হারালাম, একটা বাবাকে হারালাম, একটা কাকাকে হারালাম। তাহলে সেই জন্ম এবং সেই মৃত্যুটাই হচ্ছে আসল। আমরা আজকের যে গল্পটা আমরা এইভাবে তুলে ধরলাম, এইভাবে বললাম, তার মধ্যে অনেক সময় অনেকক্ষণ কেটে গেল, অথচ কিন্তু আমরা গল্পের মধ্যে আছি। কোমর, পিঠ, মাথা ব্যথা, ব্যথা করছে কি, খারাপ লাগছে, মাঝে মাঝে মনে কামড়ে গেলে বাক 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 বাক, এরকম মনে হচ্ছে না, হবে না। কেন হবে না? যদি আমি বুঝে থাকি তাহলে হবে না, আর যদি আমি না বুঝে থাকি তাহলে মন হবে কি এবারে তাহলে কি বলছিলাম জানো, প্রশ্নটা কি করলাম, যে গল্পটা তাহলে কি হলো, কি গল্প, দৃষ্টে এসে কি করবো আমরা, ব্যথা বেদনায়, দ্বন্দ্ব সংঘাতে পরিপূর্ণ মানব জীবনের ইতিহাস আমরা বর্ণনা করব। এটা গল্প হয়ে গেল। গল্প অন্য কিছু নয়, কথার পর কথা সাজিয়ে গুছিয়ে বললেই গল্প, এবং সাজানো এবং গুছানো এটাই হচ্ছে রচনা, এটাই হচ্ছে গল্প, এটাই হচ্ছে সাহিত্য, এটাই হচ্ছে উপন্যাস, এটাই হচ্ছে নাটক। আগে বলেছি, সাজানো গুছানো যদি সুন্দর না হয় তাহলে কোনো কিছুই সুন্দর হবে। তাহলে মাস্টার মশাইদের প্রথম জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি যে জিনিসটা উপস্থাপন করছি সেই জিনিসটা আমার ব্রেনে কিভাবে সেটিং হয়ে আছে, যেভাবে আমার থাকবে আমি ঠিক সেইভাবে আমি কিন্তু অ্যাপ্লাই করব। তাহলে কোনো ছাত্রকে পড়াতে যাওয়ার আগে আমাকে বিষয়টাকে একটু ব্রেনের মধ্যে, মাথার মধ্যে একটু সুন্দর করে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে গিয়ে আমার ছাত্রছাত্রীর কাছে হাজির করতে হবে। যদি আমরা এটা করতে পারি, একটু যদি আমরা পরিশ্রম করি, একটু যদি বইটা দেখি, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়ে গেল। এবারে বলি, এই গল্পটা যে বলা হলো, এবার এর নীতি কথা কি হতে পারে? তো আমি ঠিক নীতি কথায় চলে এসেছি। কি কি নীতি কথা হতে পারে? এই যে গল্পগুলো আছে, তো নিজে নিজে একটা নীতি কথা লিখেন, আপনারা লিখেন। আর আমার যারা শেষ ভালো যার সব ভালো, ঠিক আছে, ওটাই ভালো, একটা হলো। বলো কি হলো? ইন্নামাল, হ্যাঁ, হাদিসের কথা, হ্যাঁ, ওটা হলো ওই কথাটা। হ্যাঁ, কিন্তু শেষ কথাটা এটাই যে যার শেষটা ভালো হবে, ঠিক আছে, এটাই এসছে। এরকম বলা হলো যে আবু বকর সিদ্দিক একদিন বলছেন, কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না, জানা আছে তো? আবু বকর সিদ্দিক একদিন বলছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে ওমর, তুমি তরে গেলে। কি তরে গেলে? বলে কি, আল্লাহ সুবহানাল্লাহ, তুমি অনেক বড় হয়ে তুমি ইসলাম গ্রহণ করেছো, তো ছোট থেকে যত অন্যায় করেছো ওটা তো মুছে দিয়েছো, ওগুলোকে আবার পূর্ণকে পূরণ করতে চাল্লাম। তাহলে খারাপ ছিল, গুনাহ করেছিল, আর যখন ইসলাম গ্রহণ করে নিল তো ওটা মাপ হয়ে গিয়ে এমন নেকি দিল যে হযরত ওমরের নেকির আর শেষ নাই। তো তুমি আমাদেরকে ডিঙিয়ে গেলা।
এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? মৌলভী সাহেব জানা আছে? ছেড়ে দিচ্ছি। না। এর নীতি কথাটা আমরা নিজেরা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু কিছু একটা বেরিয়ে আসবে। যেমন বলে যার শেষ ভালো তার সব ভালো। এই প্রসঙ্গে আমি বললাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক বললেন, কি বললেন যে তুমি কিন্তু তেরে গেছো, কেন? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে তুমি তো জান্নাতি বটে, কিন্তু তোমার এমন একটা জান্নাত দিবে, এমন তোমার নেকির পাহাড় হয়ে গেছে যে বলার শেষ নেই। কেমন? বলে তুমি ছোট থেকে তুমি গুনাহ করেছো, আর বড় হয়ে তুমি ইসলাম গ্রহণ করছো। তো এই যে পিরিয়ডটা নেকিতে ভরে দেওয়া হয়েছে। তখন হযরত ওমর বলছে কি যে এটা তো শুভ সম্পদ, এটা ঠিক করে, তো আপনার থেকেও কি জানা আছে কারো? আপনার থেকে কি? বলে এটা তো বলা যাবে না, তবে তোমার নেকির পাহাড় অনেক। তো বললো যে তাহলে একটা কাজ করেন, আপনার সঙ্গে আমারটা বদল করে নেন, আপনি ভালো জান্নাত খানে চলে যান, আর আপনার যেটা সেটা আমাকে দিয়ে দেন, হবে না? কোনটা চেয়েছিল? সম্পূর্ণ দিয়েন না, একদিনে দেন। কোন দিনের নেকিটা চেয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু? কোন দিনের নেকি? একদিনের নেকি শুধুমাত্র চেয়েছিল। বলে ওই দিনের নেকিটা যদি দেন তাহলে আমি তরে যাব। আমার গল্পের মধ্যে অসহায়কে সহায়তা করা কথা এসছে না? এসছে। বিপদে যে আছে তাকে উদ্ধার করা, সাহায্য করা, দান দক্ষিণা করা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসছে। হেল্পফুল ম্যান ইজ এ রিয়েল ম্যান। হেল্পফুল ম্যান যে হবে সে প্রকৃত ওইটাই মানুষ হবে। তাহলে আবু বকর সিদ্দিকের মধ্যে কি ছিল? কোন জায়গায় ছিল একদিনের নেকি চেয়েছে হযরত ওমর, যে ওই দিনের নেকিটা আমাকে শুধু দিয়ে দেন, তাহলে আমি উদ্ধার হয়ে যাব, আর আমার সম্পূর্ণ লেলে। আচ্ছা, এখন জানা কারণ ইসলামের ইতিহাস আমাদের জানতে হবে। যত কিছু হোক না কেন, এই যে গল্পের আসর, আমি কি করতাম? আমার একটা অভিজ্ঞতা কথা বলি। আমাদের স্কুলে অনেক সময় টিচারের অভাব থাকতো। রুটিনে ক্লাস আছে, টিচার নেই, হয়তো আসেনি। তো বেশিরভাগই আমি কিন্তু অফিসেই থাকতাম, অফিসের কাজকর্ম করতাম এবং নিজের যেটুকু রুটিন সেই হিসাবে ক্লাস নিতাম। তো দেখা গেল যে সায়েন্সের ক্লাস আছে, অঙ্কের ক্লাস। তো অঙ্কের ক্লাসে আমি মাস্টার মোজাজ্জের হোসেন কি পড়াবো? স্যার আমাদের ক্লাসে গন্ডগোল হচ্ছে, স্যার আসেন একটু কাউকে। মাস্টার নাই রে, তোর গন্ডগোল করিস না, বসে থাক। স্যার আপনি আসেন। কিসের ক্লাস আছে? অঙ্কের ক্লাস। আমি কি করবো? হচ্ছে গল্প করবেন স্যার, গল্প। আপনার কাছ থেকে গল্প শুনবো স্যার, আসেন। আচ্ছা, ক্লাসটা নেওয়া হবে কি হবে না? আমি তো গল্পে ওস্তাদ, মানে গল্প করতে আমি ভালোবাসি, আর ওই জন্য আমাকে ডাকছে। মনটা খুব খুশি হলো। লাভ আপনি দেখেন এটা, আমি আসবেন একটু গল্প করে আসবেন। গল্প করতে চলে গেলাম, ক্লাস ফাঁকি দেওয়া হলো। যে গল্পগুলো করলাম তাতে আরবির ক্লাস নেওয়া হলো। হযরত ওমর, আবু বকর সিদ্দিক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলা হয় ওটাকে, এই মক্কা থেকে মদিনা যাওয়া বলে হিজরতের গল্প করা হলো। তাহলে গল্পের মধ্যে আমি ইসলামের কিছু কথা ওখানে আমি গল্পটা করে নিলাম। তাহলে আমি একটা সুযোগ পেয়ে গেলাম ওই বিজ্ঞানের ক্লাসে একটা মানে ইসলামের একটা গল্প করার আমি সুযোগ পেয়ে। আমি প্রথমে বলেছি এখানে যে আজকে আমরা সবাই শিক্ষক এখানে হলেও কিন্তু সবাই আমরা শিক্ষক নই। আমি একাই শিক্ষক, আমি এখানে কিন্তু একাই শিক্ষক, আর আপনারা যারা আছেন সবাই ছাত্র। বলেছি না? বলেছি। হ্যাঁ, আমার থেকে বেশি শিক্ষিত হতে পারে, কিন্তু আমি যখন বক্তব্য দেব, আমি যখন পড়াবো, তখন আমি টিচার। এটা বলেছি কিনা আমার পড়ার মধ্যে?
এবারে দেখা গেল যে আমি অঙ্কের ক্লাসটাতে গিয়ে কি করলাম, আমি ইসলামের ইতিহাস পড়িয়ে চলে এলাম। এই যেটা থেকে এখন সাহায্য সহযোগী করা, হেল্পফুল মাইন্ড, রিয়েল ম্যান সব কিছু চলে আসছে। আর এটার উপরেই বাচ্চা, ছোট ছেলেকে বাচ্চাই দিয়ে দেব যে হেল্পফুল ম্যান ইজ এ রিয়েল ম্যান। সাহায্য করে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এলে, একটা কানা করি ব্যবসা করতে পারেনি, যত টাকা নিয়ে গেছিল খরচ করে এসছে, তবুও বাচ্চাটাকে বাচ্চা দিল না। এবার আমি বলছি যেটা জেনে নেওয়া দরকার, যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করতে যান নবী সাহেব, রাতের বেলায় হযরত আলীকে বিছানায় শুয়ে দিলেন, দিয়ে যাই হোক চোখে দোলা দিয়ে উনি বেরিয়ে গেলেন। কোথায় গিয়ে হাজির হলেন? আবু বকর সিদ্দিকের ঘরে। উনি জানতেন যে আমাকে যেতে হবে, উনি কপাটে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আর যেই মাত্র একটা টাকা মারা গেছে সেই মাত্র খুলে দেওয়া আছে। বলে কে? আবু বকর তুমি ঘুমাওনি? বলে আমি ঘুমিয়ে গেলে হুজুর আপনি আসবেন, কখন আমাকে জাগাবেন, উঠবো যাবো, দেরি হয়ে যাবে, তো আমাদেরকে তো বিধর্মীরা ধরে ফেলবে, এই জন্য আমি একেবারে দাঁড়িয়ে আছি। বাহ, সুন্দর কথা। সাথে সাথে ওখান থেকে বেরিয়ে গিয়ে যেতে 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 কোথায় গেলেন? যে কোন পাহাড়ে? যাই হোক এক পাহাড়, গাড়ি সুর গিয়ে হাজির হলেন। চারিদিকে ছিদ্র। ভাবলেন নবী সাহেবকে সাপে কেটে দিল। আমি মরি কিন্তু নবী যেন না মরে। তার জানুর উপরে মাথা দিয়ে নবী সাহেব বিশ্রাম নিচ্ছেন। আবু বকর সিদ্দিক বসে আছেন, গর্তগুলো দেখছেন, বন্ধ করছেন, ফাঁকা থেকে গেল, আর কিছু নেই বন্ধ করার। তখন কি করলেন? পা দিয়ে দিলেন, পা দিয়ে গর্তের মাথায় পা দিয়ে বসে থাকলেন। আর ওই সাপ বারবার তাকে ছোবল মারে, আর গোটা শরীর বিষে জর্জরিত হয়ে গেল। তার চোখ থেকে যে এক ফোঁটা জল নবীর মাথায় পড়লো, তার মুখের উপরে পড়লো। নবী জেগে বললো যে কি আবু বকর, তোমার বাড়ির কথা মনে পড়েছে না? স্ত্রী পুত্র পরিজনকে ছেড়ে এসছো আমার সাথে, এই জন্য বোধহয় তুমি কাঁদছো না? বলে না না, আমি সেজন্য কাঁদছি না, আমাকে না জানি কিছু একটা কীটে, কোন একটা সাপে আমাকে দংশন করেছে, আমার শরীরটা গোটাই যেন কেমন বিষাক্ত হয়ে গেল, আমি আর থাকতে পারছি না, অধৈর্য হয়ে। পা টেনে নাও, পা সরিয়ে নিল, থুতু দিয়ে সেই জায়গাগুলো, কাটা জায়গা থুতু দিয়ে দিল, বিষার নাই। যে সাপ ওখানে ছিল সে নবীকে এবং আবু বকর সিদ্দিককে দেখল। বললে এই সাপ তুমি কেন কেটেছ? বললে আমার সেই প্রার্থনা আল্লাহ মঞ্জুর করেছে যে আমি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখতে চাই। আমার গর্তে এসে হাজির হয়েছেন আপনি, আর এই আবু বকর সিদ্দিক আমাকে দেখতে যায় না, বারবার আমাকে মুখ বন্ধ করে দিচ্ছে, আমি ওই জন্য তাকে আমি আঘাত করেছি। তাই নাকি? বলে আপনাকে দর্শন করার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম, আমি আপনাকে দর্শন করলাম। তারপর থেকে আবু বকর সিদ্দিকের আর কোনো বিষ ছিল না শরীরে। মৃত্যুর সময় সেই বিষ আবার জাগিয়ে মরেছিল, পরে ইতিহাসের কথা। তো বলা হচ্ছে এখানে আবু বকর সিদ্দিক বলছে যে ওমর, তুমি যে নেকির পাহাড় করেছো তাতে তুমি কিন্তু ফার্স্ট ক্লাস জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। কেন? আল্লাহ ঘোষণা করবে যে এই দুনিয়াতে 10 জন পুরুষ জান্নাতি, 10 জন মেয়ে জান্নাতি, তার মধ্যে আবু বকর সিদ্দিক আছে, হয়তো তোমার আছে। ফার্স্ট ক্লাস জান্নাত খানা আমার, তো আপনি ওখানে দিলেন, আর একদিনের নেকিটা আমাকে দিয়ে দেন। কোন দিনের? ওই যে গুহায় ঢুকেছিল, সাপ দংশন করেছিল, যে যাতনা, যে কষ্ট, যে ব্যথা, যে দায়িত্ব, যে মনের মধ্যে আতঙ্ক, এর মধ্য দিয়ে যে আল্লাহর নবীর হাত ধরে যে গিয়ে মদিনায় হাজির হয়েছিল, তাতে কত নেকি হতে পারে? বললেন না সেটা কি হয়, তোমারটা আমি তোমাকে বললাম, ওটা দেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক কয় নম্বর জান্নাত পাবে? হযরত ওমরেরটা পাবে না বেশিটা পাবে? অবশ্যই বেশিটা তার জন্য আছে। কথা হচ্ছে এখানে যে আমি গল্প করি, কিন্তু গল্পের মধ্যে আবার ধর্মের কথা, গল্পের মধ্যে আমার ব্যবসা বাণিজ্য, রাজনীতির কথা, অর্থনীতির কথা সব কিছু চলে আসে। যাকে আমরা বড় করবো না।
নীতি কথাটা বলছিলাম যে কি কি হতে পারে। তো এলো, কেউ ঠিক করলো? বলা হলো সবটাই কিন্তু ঠিক আছে। আমি খুব সহজভাবে ছাত্রছাত্রী ক্লাস 5-6 ক্লাস এই হিসাবে আমি গল্পটা বলে একটা ছোট্ট নীতি কথা যদি এরকম বলি যে যার আচরণ ভালো তার সবই ভালো। তাহলে যার আচরণ ভালো তার সবই ভালো, তার আচরণ মধ্যে কি আছে? তাহলে গুড ক্যারেক্টারের কথা কাছে আসছে। মানি লস, নাথিং লস, টাইম লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। ছোট রাজকুমার ক্যারেক্টার নষ্ট করেনি। ওই রাজকুমারীকে পেয়ে সেখানে নায়ক নায়িকার কোনো ভূমিকা পালন করেছিল কি? করেনি। কিন্তু বড় রাজকুমার কি করেছিল? বড় রাজকুমার তার ডাকাতের মেয়ের সঙ্গে তার প্রেম আলাপ আলোচনা ভালোবাসা সবকিছু দিয়ে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছিল। মেজ রাজকুমার কিন্তু সেটা করেনি, নায়ক নায়িকার কিছু করেনি। ও ব্যবসা করেছিল, তাকে সন্তুষ্ট হয়ে উপহার দিয়েছিল সুন্দরী মেয়েটাকে। ছোট রাজকুমার কি করেছিল? দায়িত্বের সঙ্গে পালন করে তার আবরুকে সযত্নে রক্ষা করে নিয়ে তাকে নিজের দেশে নিয়ে এসে হাজির হয়েছিল। তার আচরণ যার ভালো না আছে সে কোনোদিনই সেটা করতে পারবে না। ক্যারেক্টার যার ভালো নয় তার কিছু ভালো, তো যার আচরণ ভালো তার সবই ভালো। ছোট্ট ক্লাসের নীতিকথা যে গল্পটা বললাম, এবং যারাই যে নীতিকথাগুলো বলা হয়েছে তার প্রত্যেকটা কিন্তু গ্রহণযোগ্য। তাহলে আমরা এখন একটু এর মধ্যে আমরা বন্ধ রাখছি, আবার এসে হাজির হতে হবে কি? ঠিক আছে, সুযোগ পেয়ে এসে আর